আমার লাইফে ভালোবাসা আসছে 2015 সালের লাস্টের দিকে, নভেম্বরের দিকে। আচ্ছা। আমাদের ফেসবুকের রিলেশন ছিল, হুম। তার সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল। আহ, আমাদের দেখা হয় 15 সালে নভেম্বরে, কিন্তু তার আগে আমাদের ফেসবুকে 1.5 বছরের পরিচয় ছিল, কিন্তু কখনো দেখা হয় নাই। ফেসবুকে চ্যাটিং হতো, হয়তো আমি ছবি আপলোড করতাম, ও করতো, এটা দেখতাম, মেসেঞ্জারে চ্যাটিং হতো, এভাবেই পরিচয়টা ছিল। আমি ওকে লাভ করতাম না প্রথমে, ও আমাকে লাভ করতো, আমি ওকে ফ্রেন্ডলি নিতাম। তো একটা সময় দেখা যায় কি, ও আমাকে মানে এতটাই কেয়ার করে যে আসলে ফ্রেন্ডশিপটা আর থাকে না, ওর প্রতি আস্তে আস্তে আমি উইক হয়ে যাই। খুব ভালোবাসতাম আমাকে, খুব কেয়ার করতো আমার, তাই জন্য ফ্রেন্ডশিপটা আর থাকলো না, ফ্রেন্ডশিপটা ভালোবাসা পরিণত হলো। তারপরে 2015 সালের নভেম্বরের 6 তারিখে ওর সাথে আমার ঢাকাতে দেখা হয়। আমার বলে রাখি, আমার দেশের বাড়ি বরিশালে। তো বরিশাল থেকে আমি ঢাকাতে আসি আমার ফুপুর বাসায় বেড়ানোর জন্য। তো তখন ওর সাথে আমার মিট হয়, ফার্স্ট মিট। তো দেখার পরে ফার্স্ট একটা অনুভূতি ছিল, আমার এখনো মনে আছে। ওর সাথে যখন আমার দেখা হয়, আমাকে একটা ফুল গিফট করছিল আর চকলেট গিফট করছিল। তো ওই সময় ফিলিংসটাই ছিল অন্যরকমের। মানে যেই ছেলেটাকে আমি ভালোবাসি বা যে আমাকে ভালোবাসে, তাকে দেখতেছি আর সামনে, সে আমার সামনে বসা, সে আমার দিকে মানে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় কি যে আমার মতো সুন্দর আর কেউ নাই। এরকম একটা অনুভূতি ছিল। যাক, তার সাথে আমার দেখা হইলো, কথা হইলো, সে আমাকে ফার্স্ট টাইমই পছন্দ করে ফেলছে। এমনিতে তো ভালোবাসতে, কখনো দেখে নাই, হয়তো ছবি দেখছে ওই পর্যন্তই। সরাসরি দেখার পরে যে সে এতটা আরো তার বেশি গভীর হবে ভালো লাগাটা, ভালোবাসাটা, এটা মানে আমি কল্পনাও করি নাই। যাক, এভাবে দেখা হলো, কথা হলো, তারপরে আমি আমার বাসায় চলে আসি আর সে চলে যায় তার বাসায়। যাক, ভালো, এভাবে কথা চলতে থাকে আমাদের। কথা চলতে চলতে এক পর্যায়ে আমরা ডিসিশন নিই আমরা বিয়ে করে ফেলবো। তো বিয়ে করে ফেলবো, এর মধ্যে ও ওর ফ্যামিলিকে জানায়, আমি আমার ফ্যামিলিকে জানাই। জানানোর পরে আমার মা প্রথমে না করে দেয়, কারণ তার বাড়ি ছিল নোয়াখালীতে। নোয়াখালী শোনার পরে মা রাজি হয় না যে না, নোয়াখালী মেয়ে বিয়ে দিব না। তারপরে এক পর্যায়ে মাকে অনেক বোঝাই আমি, ও ফোন করে মাকে কনভিন্স করে, তারপরে মা রাজি হয়। এর মধ্যে ওর মাকে জানানোর পর ওর মা রাজি হয় না, কারণ আমাদের বাড়িটা ছিল বরিশালে। ওর মা রাজি হয় না এই জন্য যে ওর বড় ভাইয়াও লাভ করে বিয়ে করছিল বরিশালের মেয়েকে। তো ভাবির সাথে ওর মায়ের সম্পর্কটা তেমন ভালো ছিল না, তাই জন্য ওর মা রাজি হয় না যে বরিশালে একটা মেয়েকে বিয়ে করাই এখন বুঝতেছি, তো এই মেয়েটার কেমন হবে সেটা আমার জানা আছে, তো হবে না, এখানে বিয়ে হবে না। তুমি যদি এই মেয়েকে বিয়ে করো তাহলে আমার কাছ থেকে তোমার আলাদা হইতে হবে, আমি তোমাকে ছেলে হিসেবে পরিচয় দিব না। তো ওর মাকে ও অনেক বোঝায়, কিছুতেই বোঝে না। এর মধ্যে আর একটা কথা বলি, আমার বাবা মা কিন্তু আলাদা হয়ে গেছে সেই 12 বছর আগে, তাদের ডিভোর্স হয়ে গেছে ভাইয়া। এই জন্য আমার শাশুড়ি রাজি ছিল না। তারপরে ও অনেক বোঝায় ওর মাকে, বুঝতে চায় না। এক পর্যায়ে ও বলে যে মা, আমি ওকে ছাড়তে পারবো না, কারণ ওর সাথে আমি কমিটমেন্ট বদ্ধ, ওরে আমি কেমনে ছাড়বো? হ্যাঁ, ওর দুর্বলতার সুযোগ নিয়ে আমি সবকিছু জেনেই ওকে ভালোবাসছি, যে ওর বাবা মা আলাদা, ওর বাড়ি বরিশাল। হ্যাঁ, ও তো আমাকে সবকিছু বলছে, ও তো কোনো কিছু হাইড করে নাই আমার কাছ থেকে, তো আমি কেন ওকে ছাড়বো? তারপর ওর মা রাজি হয় না। এক পর্যায়ে ওর বড় বোনকে বলে, ওর বড় দুলা ভাইকে বলে, তারা আমাকে দেখে, দেখার পর তাদের পছন্দ হয়। ওর বড় বোন রাজি হয়, কিন্তু ওর মা রাজি হয় না, ওর বড় ভাই রাজি হয় না, তাছাড়া সবাই মোটামুটি রাজি থাকে। তো এক পর্যায়ে ওর মাকে বলে, আপনি যখন রাজি না, তাহলে আমি নিজেই ওকে বিয়ে করব, আপনার যদি কিছু করার থাকে আপনি করেন, আমি ওকে ছাড়তে পারবো না। পরে আমাদের বিয়ে হয় 2016 সালের জানুয়ারি 14 তারিখ আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমাদের ভালোই কাটতেছিল বৈবাহিক জীবন।
আচ্ছা, আপনি বলছেন 2015-তে আপনাদের পরিচয় হয়েছিল, হ্যাঁ আর 2016-তে বিয়ে হলো, বিয়ে হয়। মানে পরিচয়ের বছর খানেকের মধ্যে বিয়ে হয়ে গেল। হ্যাঁ ভাইয়া। মানে এই ক্ষেত্রে মানে তাড়াহুড়াটা কোন ইন্ডিয়া ছিল, আপনাদের ক্ষেত্রে মানে আপনার ইন্ডিয়া না তার ক্ষেত্রে? না, সেই চাইছিল যত আর্লি হোক আমাকে বিয়ে করবে। আচ্ছা, আপনারা তার মধ্যে বয়সের ডিফারেন্সটা কেমন? 8 বছরের। 8 বছরের ডিফারেন্স। ওকে, সো মানে আপনার ফ্যামিলি থেকে কিছু এই সময় মানে আপনাকে বিয়ে দেওয়ার জন্য কোনো প্রেশার ছিল? না, এর মধ্যে একটু বলে রাখি, এর মধ্যে আমার সম্বন্ধ আসছিল অনেক। ওকে এমনকি একটা সম্বন্ধ আসছিল যেখানে আমাকে এঙ্গেজমেন্ট হয়েই যাবে এমন একটা অবস্থা। ওকে, ওই ছেলেটা ডিফেন্সে জব করতো, আর্মি ছিল। আচ্ছা আচ্ছা তো আমার আম্মা মানে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলছে যে ওখানে বিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা কিন্তু এদিকে তো আমি ওরে ভালোবাসি, তো ওই ছেলেটাকে কেন আমি বিয়ে করব? ওকে। তো আমি ওরে বলতেছিলাম আর ও চাইছিল। আচ্ছা, তার মানে আপনাদের দুজনের মধ্যে একটু তাড়াহুড়া ব্যাপারটা ছিল, কারণ আপনারা 2015-তে সম্পর্কটা মানে পরিচয় পর্ব হলো একেবারেই, এবং 2016-তে বিয়ে হয়ে গেল, মানে উইদিন এ ইয়ার। তারপরে বিয়ের পরের গল্পটা শুনিবার। বিয়ে হলো, ভালোই ছিলাম, বিয়ের জীবনটা ভালোই চলতেছিল আমাদের। তারপরে ও ঢাকাতে বাসা নেয়, একটা রুম ভাড়া করে। তো আমি ওখানে আসি বরিশাল থেকে, আমাদের বাড়ি থেকে। আসার পরে কিছুদিন যায়, তার মধ্যে ওর মা বায়না ধরতেছে যে আমি তোদের বাসা বেড়ানোর জন্য আসবো। তো বললো ওকে ফাইন, আসো, কোনো সমস্যা নেই আমার। তো তার 2 দিন পরে ওর মা আর ওর বোন আসলো, ছোট বোন আর ছোট বোনের মেয়ে আসলো। ভালো, আসার পরে তাদেরকে আমি আমরা রান্না বাড়া করে খাওয়াইতেছি। তাদের সেবা যত্ন যত যাই করা দরকার আমি করতেছি। আমার মানে যতটুকু সাধ্য তার মধ্যে থেকে আমি করতেছি, হয়তো তার থেকে বেশিও করতেছি। কিন্তু ওর মা আসার সাথে সাথে মানে আমার শুধু ভুল খুঁজতেছে। আমি যেটা পরে জানতে পারছি যে ওর মা আসছে শুধুমাত্র আমাকে টর্চার করার জন্য। মানে তার যে অনুমতি ছাড়া তার ছেলে বিয়ে করছে, তার না করা সত্ত্বেও হয়তো ওই ঝালটা মেটানোর জন্য আসছে। আচ্ছা, তো আসার পর থেকে শুধু পায়ে পায়ে দোষ খোঁজে আমার। হয়তো ভালো কাজ করলে ওনার ওইটা ভালো লাগে না, শুধু দোষ আর দোষ আমার। এমনকি আমার হাজবেন্ড বাসায় আসার সাথে সাথে, ও অফিস থেকে আসতেছে, আসার সাথে সাথে মানে ও হয়তো ড্রেসটাও চেঞ্জ করতে পারে না, এর মধ্যেই সে এসে শুরু করে দিছে, এই তোমার বউ এই কাজটা ঠিক মতো পারে না, তোমার বউ ওইটা পারে না, সেটা পারে না, এইভাবে। একটা সময় বিরক্ত হয়ে যেত। ও বলতো, কি নুসরাত, কি শুনি এগুলো? তুমি কি সত্যি কাজকর্ম পারো না? মায়ের কি ঠিকভাবে দেখাশোনা করো না? তুমি জানো না মায়ের অবাধে আমি বিয়ে করছি, তো মাকে সেভাবে ম্যানেজ করবা না তুমি? তো আমি বললাম, আমি তো ঠিকভাবেই করতেছি, কিন্তু তোমার মা তো শুধুই আমার দোষ খোঁজে। তারপরে যাক, ও আমাকে বোঝায় যে দেখো, একটু বুঝে শুনে চইলো, একটু বোঝায় ও আমার মাকে, ওইভাবে বোঝার চেষ্টা করলো তুমি। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ও চলে গেল অফিসে। অফিস থেকে আসার পরে ও লাঞ্চে যখন আসছে, তো ও লুকায় লুকায় আমাকে খাওয়াই দিতেছিল। একটা কথা বলি, ও আমাকে ছাড়া কখনো খায় না। আর সবসময় ও খাওয়ার টাইমে আমার একটু হলে ওর প্লেট থেকে ভাত খেতে হবে। তো ওর মা আর বোন যখন আছে, তো সামনে বসে তো খাওয়াই দিতে এটা পারবে না, পসিবল না। তো আমি কিচেনে ছিলাম, ও ওখানে গেছে, লুকায় গিয়ে আমাকে একটু ভাত তুলে খাওয়াই দিছে। ওইটা কিভাবে ওর আম্মা দেখছে আমি জানি না, হয়তো উনি ওইটা ফলো করছে। তো দেখার পরে যেটা হলো, ওর সামনে বসে কিছু বললো না। ও যাওয়ার পরে মানে আমাকে মানে শুধু শুধু মানে কি পরিমাণে যে গালি, আর বরিশাল নিয়ে যে গালি, তারপরে আমাকে গালি দিতেছে যে একা একা বিয়ে করছিস, এইভাবে সেভাবে, হ্যান ত্যান অনেক কথা। তো আমি শুধু কিচ্ছু বললাম না, আমি শুধু সারাদিন মানে ওই দিনটাই শুধু কান্না করতে করতে আমার গেছে। আর ও বাসায় আসার পরে আমি কিছু বললাম না। যাক ভালো, এখন রাত হইছে। রাত হওয়ার পরে তাদের জন্য আলাদা রুম আছে, আমাদের জন্য আলাদা রুম। কিন্তু আমার বলতে, যদিও এটা বলা ঠিক না, তবুও বলি, আমার শাশুড়ি আমাদের রুমে এসে সে আমাদের খাটে শুইছে। আচ্ছা, তো এইখানে তো আমি কিছু বলতে পারি না যে আপনি আমার খাটে কেন শুইছেন, সে তো শাশুড়ি, এটা বলা ঠিকও না। আমি ভাবছি হয়তো এমনিতে ছেলের জন্য ওয়েট করতেছে, তো শুয়ে রইছে। যাক, ওরা ছেলে আসছে, ছেলে আসার পরে খাওয়ার দাওয়ার খাওয়া হইলো। খাবার খাওয়ার পরে দেখতেছি উনি ঠিক সেম, আমার ননদ তার রুমে চলে গেছে, কিন্তু আমার শাশুড়ি যাইতেছে না, সে ওখানেই শুয়ে রয়েছে। এখন ও বলতেছে, আম্মা রুমে যাবা না? ওর আম্মা বলে, না রুমে যাব না, আমি আজকে এখানেই শোবো। যাক, আমি আর কিচ্ছু বললাম না। ও কিছু বলে না, জোর দিয়ে, জানে যদি কিছু বলে ওর আম্মা অনেক রিয়াক্ট করবে। আমি আমি একটু মনে মনে রাগ করছিলাম, যেটা সত্যি কথা, যে কি বলে, ছেলে আর ছেলের
বউয়ের সামনে কেমনে একটা শাশুড়ি মানে সেই খাটে কেমনে শোয়। তো আমি রাগ করে ফ্লোরে চলে গেলাম। আমি ফ্লোরে বিছানা করে ফ্লোরে শুয়ে পড়লাম। ও রাতে আমাকে ডাকছিল যে তুমি খাটে আসো, ঠান্ডার মধ্যে, শীতকাল ছিল তো, তুমি ঠান্ডার মধ্যে কেমনে ফ্লোরে শুবা। আমি বলি তুমি যাও, তোমার দরকার নাই, আমি এখানে থাকবো। পরে গেল। তারপরে এইভাবে গেল। পরের দিন সেই মেয়ে একই কাহিনী। উনি আয়সা আমাদের খাটে শুইতেছে। এটা আমার উপরে তার কেমন অবিচার ছিল আমি জানি না, আমি কি এমন তার ক্ষতি করছিলাম। ঠিক এমন আর কি যে কথা বলতেছে, তোর বউ এমন সেমন, ভালো না, দেখতে ভালো না, এটা সেটা, হ্যাঁ কি বিয়ে করছিস, মানে এভাবে বলতো। ও একটা সময় বিরক্ত হয়ে গেল। তো বিরক্ত হয়ে আমার সাথে একটু রাগ দেখাইতো যে তোমাকে যেভাবে বলি সেভাবে চলতে পারো না। আমি তো ওরে বলতাম না যে ওরা আমার সারাদিন আমার সাথে কি করে, কিরকম টর্চার করে আমাকে, আমি কিছুই বলতাম না। জানি যে বললে বিশ্বাস করতো না, কারণ ও আম্মাকে অন্ধের মতো বিশ্বাস করতো, অনেক ভালোবাসতো। হয়তো সব ছেলেমেয়েরা এটাই করে, ও সেরকমই করতো। তারপরে এভাবে গেল। পরদিন সেম এই কাজটাই করলো। রাত্রেবেলা সে ওইখানে শুলো। আমার ননদ ডাকলো, আম্মা আসেন, আপনি এই ঘরে কেন শুবেন। ও ও বললো তুমি তোমার রুমে যাও। বলে না আমি এইখানেই যাক শুইলো। আমি সেম আমি ওই দিনকার মতোই করলাম যে আমি আবারও ফ্লোরে শুইলাম। তো ও এসে ফ্লোরে শুইছে। এখন ওর আম্মা ডাকতেছে তুমি কেন ফ্লোরে শুইছো, ও ফ্লোরে শু, তোমার ফ্লোরে শোয়ার দরকার নেই, তুমি খাটে আসো। তো আমার এত খারাপ লাগছে, সারা রাত আমার কান্না করতে করতে গেছে। হ্যাঁ আল্লাহ, কেমন শাশুড়ি যে প্রথমে আসলো আমাকে দেখতে, এখন এমন করতেছে। আর যখন উনি আসছে আমি কিন্তু ওনার কাছে মাপ চাইছিলাম যে আম্মা আমাদের যা হয়ে গেছে ওকে মাপ করে দেন। ওনার পা জড়ায় ধরে কান্না করছে আর মাপ চাইছি, কিন্তু হয়তো উনি মাপ করতে পারে না রেখে এই জন্য আমার সাথে এমন করছে। তো গেল এভাবে, রাতটা গেল। সকালবেলা ওর অফিসে চলে গেল আর ওনার শুরু হয়েছে মানে মানে আমাকে বিভিন্ন ভাষায় গালাগালি করলো, যেটা আমি নিতে পারতেছিলাম না। আমি বলি যে আপনি তো আমাকে দেখতে আসছিলেন। ওই দিন আমি প্রথমে একটু প্রতিবাদ করি যে আপনি আমাকে দেখতে আসেন, ভালো কথা, আপনি সম্মানের সহিত বেড়ান, কিছুদিন থাকেন, তারপর হাসি মুখে চলে যান, কিন্তু আমার সাথে এমন কেন করেন, আমি আপনার কি ক্ষতি করছি। বলে কি ক্ষতি করছিস তুই জানিস না, আমার ছেলের মাথাটা খাইছিস। হ্যাঁ তাই জন্য আমার ছেলে আমার কথা না শুনে তোরে বিয়ে করছে। বিয়ে করছে তো তোদের বাড়ি থেকে কি দিয়েছে, ফকিন্নির মেয়ে, কি আনছিস, যা আমার ছেলের সাথে সংসার করতে হইলে 5 লাখ টাকা আনতে হবে তোর বাড়ি থেকে, হ্যাঁ আর যাবতীয় যা দরকার তাই দিতে হবে। আমার ছেলের মানুষ করতে অনেক কষ্ট হয়েছে আমার, হ্যাঁ সেই কষ্টের দাম তোকে দিতে হবে। তো আমি আর কিচ্ছু বললাম না। তারপরে ও যখন বাসায় আসলো, বাসায় আসার পরে আমি ওরে সবটা বললাম না, কিছু কিছু বললাম যে তোমার মা এভাবে করতেছে, তুমি কি করবা, হ্যাঁ আমার ভাল লাগতেছে না ভাই। তারপরে ওর মার সাথে সরাসরি কথা বললো যে মা আপনি এরকম কেন করেন। এক কথা দুই কথায় মা ছেলের কথার কাটাকাটিতে ওর মার উপরে রাগ করে ও আমার গায়ে ফার্স্ট টাইম হাত তুললো ওই দিন। মানে অবাক ছিলাম আমি যে আমি রাগ করে ছাদে চলে গেছি, ওইখানে গিয়ে আমাকে ইচ্ছা মতো মারলো ওর মায়ের সামনে, ওর মায়ের কথাতে, মানে ওর মায়ের কথাগুলো নিতে পারতেছিল না। বিছানা ঝাড়ার যে সলা ঝাড়ুগুলা থাকে না, ওই ঝাড়ু দিয়ে আমাকে ইচ্ছা মতো বলে, ঝাড়ুগুলোর যে কাটা ওগুলা পুরো আমার গায়ে বেঁধে গেছিল, এমন অবস্থা হয়েছিল। ওইগুলা দেখে ও আমাকে মারতেছে, ওর আম্মা ঠেকাইতেছে না, বরঞ্চ ওর আম্মারা হাসতেছে। আমার দেখে এত খারাপ লাগছে। তো আমি বাড়িতে এগুলা কিছুই জানাই নাই। আমার একটা ভাইয়া ছিল, ওরই ফ্রেন্ড ছিল, ওই ভাইটাকে আমি ফোন দিয়ে বলতেছি, হ্যাঁ তো এটা নিয়ে ওর আম্মা আজে বাজে ভাষায় কথা বলছে যে দেখ, হ্যাঁ বাড়িতে ফোন দিয়ে বলতেছে তুই মারছিস, এই করছিস, আমি এভাবে টর্চার করতেছি, হ্যাঁ বরিশালে উনি বাজে বাজে ভাষায় মুখ খারাপও করছে, আমি ওটা বলতে চাই না। তো এভাবে বলার পরে ও আমাকে মারধর করলো। তো আমি রাগ করে আমি আমার ফুপুর বাসায় চলে আসলাম, কারণ আমার খুব খারাপ লাগছিল যে এভাবে আমাকে মারলো শুধু শুধু অকারণে, আমি তো কোনো দোষ করি নাই। তো এভাবে গেল, ও ডিউটিতে চলে গেল, ও জানে না আমি বাসা থেকে বের হয়ে আসছি। পরে ওর বোন ফোন করে বলল তোর বউ বাসা থেকে বের হয়ে গেছে, ও কিন্তু ঘরে নাই। তো একটা পর্যায়ে ও মানে পাগলের মতো আমাকে খুঁজতেছে, আমি তো ঢাকা শহরে সেরকম কিছু চিনি না, হ্যাঁ পুকুর বাসায় ঠিকভাবে গেছি কিনা।
আমি ফুপুরে গিয়ে সবকিছু বললাম, ফুপু দেখলো আমাকে এভাবে মারছে। তো ফুপুকে ফোন দিল, আপনার বাসায় আসছে। ফুপু আসলে মিথ্যা কথা বলছিল, আমি তাকে শিখাই দিছিলাম যে বলো যে তোমার বাসায় আমি নাই, তাহলে তো আমাকে নিতে আসবে। বললো নাই। এখনো পাগলের মতো খুঁজতেছে। আমার আম্মাকেও ফোন দিতেছে, আম্মা বলে না তো, ও তো আমাকে কিছু বলে নাই, আর ও তো আমাকে ফোনও করে নাই। পরে খুঁজতে খুঁজতে পাগলের মতো সকাল থেকে বিকেল হয়ে আসলো, তখন ফুপু আমার ফোন করে বলে দিল যে টেনশন করো না, ও আমার বাসায় আছে। তো ও সাথে সাথে তখন চলে যায় অফিস থেকে, কোন রকম টাইম নিয়ে আমাদের পুপুর বাসায় চলে যায় আমাকে নিয়ে আসার জন্য। ওইখানে গিয়ে আমি সারাদিন কিচ্ছু খাই নাই রাগ করে, তো আমার জন্য জুস আর কেক নিয়ে যায়। ও শুনতে পায় যে আমি কিছু খাই নাই, তো আমাকে গিয়ে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে, কারণ যেহেতু আমি রাগ করে আসছি। তো এভাবে অনেক সরি টরি বললো, অনেকভাবে বোঝাইলো। বোঝানোর পরে তারপরে আমি তো কিছুতেই আসবো না, তারপর আমার ফুপু অনেক বোঝাইলো যা যা হওয়ার হয়েছে। তারপর আমি চলে আসলাম ওর সাথে। আসার পরে আবার শুরু করছে আমার শাশুড়ি, একই অবস্থা, এখন আরো বেশি। আমাকেও কেন আনতে গেল, আমি চলে গেছি, আমি কেন আসছি। মানে এখন একটা পর্যায়ে দেখা গেল কি ওর ওর মাকে অনেক গালাগালি করলো। তখন ওর মা ওকে গালি দিতেছে, ও আর ও ওর মাকে গালি দিতেছে, বলতেছে আমি বিয়ে করছি তো তোমার সমস্যা কি, তুমি তো জানছো, তোমাকে তো জানাই বিয়ে করছি। হ্যাঁ তুমি রাজি ছিল না, সেটা তোমার ব্যাপার। ঢাকাতে আসলা নিজেদের ইচ্ছায়, এখন ঢাকাতে এসে এরকম নাটক শুরু করছো কেন? আমার মান সম্মান কেন মারতেছো? তোমার সমস্যাটা কোথায়? ভালো না লাগে চইলা যাও। ও ও ভাড়ার টাকাটা দিয়ে দেয় ওর মাকে, কিন্তু তখন যায় না, তখন আরো বেশি করে যে একটা মেয়ের জন্য। হ্যাঁ, আর বরিশালে মানে গালাগালি করে অনেক। হ্যাঁ, বরিশালের ওরকম। মানে উনি ওনার মতো করে গালাগালি হ্যাঁ, করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য তুই আমাকে চলে যেতে বলতেছিস বাসা থেকে? তো ও তখন আর যায় না। তারপর ওর বোন বলতেছে পাশের রুমে বসে, আমি শুনতেছি, তুমি তো বলছিলা যে যেভাবেই হোক ওর সংসার ভাঙবো আমি ঢাকাতে গিয়ে, তাহলে কি তুমি কি সংসার ভাঙার জন্য আসছো? এটা কি করতেছো? মানুষ হাসানোর জন্য আসছো? তুমি তো সংসার ভাঙার জন্য আসছো, তুমি আসছো মানুষ হাসানোর জন্য। তোমার ছেলে তো ওরে ছাড়বে না, তুমি তো জানোই, তাহলে তুমি এগুলা কেন করো? এভাবে ওরা কথাবার্তা বললো, যাক গেল। আর 2 দিন পরে চলে গেল। যাওয়ার সময়ও আমার সাথে একই বাজে ব্যবহার। আমি সালাম করতে গেলাম, মানে পাটা সরাই নিল, তোমার সালামের দরকার নেই আমার। যাক ভালো, চলে গেল। যাওয়ার পরে ও ওর মাকে বাসে উঠাই দিল, দিয়ে বাসা আসলো। বাসা এসে আমার সাথে শুরু করছে, তোর জন্য আমার মা থাকতে পারলো না, তুই একটু ভালোভাবে করতে পারলি না। আমি বলি তুমি তো সবই জানো যে তোমার মা আমার সাথে কি করছে না না করছে, হয়তো বা এমন কিছু করছে আমি বলিও না তোমাকে, সবটা তো বলিও না, তুমি জানো না, তাহলে তুমি এখন আবার এমন কেন করো? তুমি তো হাসতে হাসতে উঠাই দিয়ে আসলা, এখন কেন এমন করতেছো আমার সাথে? যাক ভালো, আর পরে কিছু বললো না। এভাবে আমাদের ভালোই চলতেছে। এর মধ্যে ওর ছুটি হয়, অফিস থেকে ছুটি নেয় 10 দিনের জন্য। তারপর ও একটা ডিসিশন নেয় যে ও আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে। এর আগে কিন্তু ওদের বাড়িতে আমি যাই নাই, এই ফার্স্ট টাইম যখন ওদের বাড়িতে গেলাম, তো ওদের বাড়িতে আমাকে নিল না। ও কি করলো, ওর মায়ের অর্ডারে ওদের বড় বোনের বাসায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ভালোই, ওইখানে ওর আম্মা ওইখানে আসলো, যেতে যেতে আমাদের রাত্র হয়েছিল। তো আসার পরে ওর বড় বোন আমাকে খাবার দাবার দিল, খাইলাম ভালো। রাত শেষে সকাল হলো। এর মধ্যে ওর মা, যখন ও বলছে যে আমি বাড়িতে নিয়ে যাব, এখন ওর মা ঝামেলা করতেছে, না বাড়িতে নেওয়া যাবে না, আমি এখনো কাউকে জানাই নাই, এলাকার কাউকে জানাই নাই যে তুই বিয়ে করছিস, এখন নেওয়া যাবে না। যাক, ও বললো আচ্ছা ঠিক আছে, কিছুদিন পর যাও তুমি, তুমি এখন আপুদের বাড়িতেই থাকো, মাসখানেক থাকো এখানে, আমার তো ছুটি প্রায় শেষ হয়ে আসতেছে, তুমি এখানে থাকো, সমস্যা নেই, এরপরে আমি যখন ছুটিতে আসবো তোমাকে একদম বাড়ি নিয়ে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর মধ্যে ভাইয়া আমি জানতাম না যে এটা, যে ওদের বড় বোনের আশেপাশের এলাকার কেউ জানে না যে ওনার ভাই বিয়ে করছে, আমি ওনার ভাইয়ের বউ। আচ্ছা। যখন মানুষ আসতো তখন দেখতাম কি বড় আপু আমাকে বলতো যে নুসরাত যাও তুমি, তোমার মানে তাড়াতাড়ি বলতো কি রুমে যাও, তুমি রুমে গিয়ে বসে থাকো। আমার ওই জিনিসটা অবাক লাগতো, কেন আমি কি চোর, যে চোরের মতো মানে আমি রুমে বসে থাকবো? প্রথম প্রথম কিছু বলতাম না, যখনই দেখতাম কেউ আসে, একটা বাচ্চা যদি আসতো তাহলে আমাকে বলতো তুমি রুমে গিয়ে বসে থাকো। আচ্ছা, মানে মনে হচ্ছে না আমি চোর, এই জন্য আমাকে এভাবে লুকায় রাখতেছে। একদিন ওরে আমি ফোনে বলি, ভাই আমাকে এভাবে লুকায় রাখা হয় কেন, আমি কি চোর?
না কোনো জন্তু জানোয়ার যে এভাবে আমাকে লুকায় রাখা হয়? আর তুমি যে বিয়ে করছো এটা কি তোমার বড় বোন কাউকে জানায় নাই? না কেউ জানে না? বলে কেউ জানে না, এই জন্যই হয়তো তোমাকে করে রাখে। তারপর এটা নিয়ে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। যাক, তারপর ও ওর বোনকে ফোন করে বলে দেয় যে আপনি কাউকে কি কিছু জানান নাই যে আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ, তাহলে ওরে লুকায় রাখেন কেন? তারপর বলে আম্মা নিষেধ করছে এই জন্য। বলে আম্মার কথা তো আপনার শোনার দরকার নেই, ও আমার বউ। সবাইকে এর পরিচয়টা দিয়ে দিবেন যে আমার ছোট ভাইয়ের বউ। আপনার কি বলতে লজ্জা লাগে? তারপরে তারপর দিন থেকে আর আমাকে লুকায় রাখা হয় নাই, হয়তো সবার সাথে পরিচয় দেওয়া হয়েছে যে আমি ছোট ভাইয়ের বউ। ভালো, এভাবেই করতে করতে 1 মাস গেল। দেখা গেল কি আমি তার বাসায় গেছি 3 দিনও হয় নাই, এর মধ্যেই আমাকে দিয়ে সব কাজ করাইতেছে। একটা নতুন বউকে দিয়ে এভাবে করানো হয়তো বা ঠিক না, মানে আমাকে দিয়ে কাজ করাইতেছে, ঘরে সব কাজ করাইতেছে। তখন আপু বসে থাকে, আমি সব কাজ করি। যাক, আমি এটাকে কিছু মনে করি না, হয়তো সে বড় বোন বসে থাকুক, আমি করি কাজ, সমস্যা কি? কিন্তু আমার হাজবেন্ড যখন ফোন দেয় তখন আমার ফোন ছিল না, আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল। তো ওর বোনের ফোনে ফোন দিত, আমি যদি কাজ করতাম ওর আপা এটা বলতো না, বলতো বসে আসছি। যখনই ও ফোন দিত আমি কাজ করলে ওর আপা সবসময় বলতো বসে থাকি। তো ও এক পর্যায়ে আমাকে গালি দেয় যে তুমি কি ওখানে বসার জন্য গেছো, আপাকে কি একটু হেল্প করতে পারো না যখন তুমি আসছো? হ্যাঁ, একটু হেল্প করলে কি হয়, তোমার হাত কি নষ্ট হয়ে যাবে? মানে এভাবে বলতেছে। আমার একটু অবাক লাগছে, কি রে, ঘরে তো সারাদিন সব কাজ বলতে গেলে আমিই করি, তাহলে ও এই কথা বলতেছে কেন? তারপরে আমি ওরে বলি কেন, ঘরের সব কাজ তো আমিই করি, রান্না বাড়া, তারপর আপুর সাথে যত হেল্প সবই তো আমি করি, তোমাকে এগুলো কিছু বলে না আপু? বলে কই না তো, আমার তো কিচ্ছু বলে না, বলে তো তুই সারাদিন বসে থাকিস, এগুলা বলে। তারপরে আমি আপুকে জিজ্ঞেস করি, হ্যাঁ যে আপু আমি কি ঘরের কোনো কাজ করি না, আমি বসে থাকি, এটা কেন বললেন? আপনার ভাই যে আমাকে গালাগালি করলো কতগুলা। তো শুনলে হয়তো রাগ করবে, এই জন্য বলি না যে আমার বউকে দিয়ে কাজ করান। আমি বলি আপনি কি এটা বুঝেন না যে আপনি এটা বললে হয়তো আপনার ভাই আরো বেশি রাগ করবে আমার উপর? যাক, এভাবে গেল। এর মধ্যে ওর মা আসলো, ওইখানে এসে আমার সাথে আবার মানে ঝামেলা লাগলো। উনি ওই দিন রাতে ছিল, এখন একটা নাটক শুরু করছে যে ওনার ব্যাগে টাকা ছিল, হ্যাঁ টাকার ব্যাগটা পায় না। কিন্তু ভাইয়া মানে কি বলবো, গড প্রমিস আমি ওনার ব্যাগটা কিরকম কালো না ফর্সা না কিরকম আমি সেটা দেখিও নাই, আর ওনার ব্যাগে কত টাকা ছিল আমি সেটাও জানি না। কিন্তু উনি মানে এটা প্রপার প্ল্যানিং ছিল আমার শাশুড়ি আমাকে চোর বানানোর জন্য, যাতে আমার সংসারটা না থাকে। এভাবে উনি মানে সারা বাড়ি মাথায় করছে যে আমার টাকার ব্যাগ নাই, টাকার ব্যাগ নাই, আমি ওর সাথে ঘুমাইছি, ওই নিছে মাত্র 1000 টাকা। এই জন্য মানে আমাকে আর কি বলবো, 10 বাড়ির লোক এক হইছে। কে নিছে? ছেলের বউ টাকা নিছে। মানে কি বলবো, মানে আমার মনে চাইছিল যে তখন মারা যায় আমি, যে আল্লাহ আমি তো টাকাটা দেখিও নাই, মাত্র 1000 টাকার জন্য আমার শাশুড়ি এরকম করতেছে আমার সাথে। হয়তো ওনার টাকাটা আছে বা কেউ রাখছে বা ওনার নিজের কাছে আছে, হয়তো বা হারাইয়ে গেছে, কিন্তু উনি এই জন্য আমাকে এইভাবে সবার সামনে হেনস্থ করবে। তো আমি ওরে ফোন দিয়ে বলি, কিন্তু একটা জিনিস ভালো লাগছিল যে আমার হাজবেন্ড এটা বিশ্বাস করে নাই। ও আমার পাশে ছিল, আমাকে অনেক সাপোর্ট করছে। ওর মাকে বলে দিছে যে আপনার ওইখানে যদি 50,000 বা 50 কোটি টাকাও থাকে, আপনি যদি বলেন নুসরাত নিছে, আমি এটা বিশ্বাস করবো না। কারণ আমার মানি ব্যাগে তো আমি টাকা রাখি, আমি জানি কোনোদিনও 5 টাকা আমার অনুমতি ছাড়া নেয় না। তো আপনার 1000 টাকা নিছে, এটা আমি কখনোই বিশ্বাস করব না। তো বিশ্বাস করে না, ওর বিশ্বাস করাইতেও পারে না। তখন ওর বড় বোন সেও বলে তুমিই নিছো, নাহলে কে নিবে? আমি যে এত বলি, হ্যাঁ বলে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবা তুমি টাকা নাও নাই? আমি বলি হ্যাঁ পারবো, আমি কেন পারবো না, আমি তো নেই নাই। সামান্য 1000 টাকার জন্য ভাই বোঝেন যে কোরআন শরীফ নিতে বলে, বুঝেন কিরকম মানুষ এরা। যাক, তারপরে আর কোরআন শরীফ আমার কাছে আর দেয় না, কেন দেয় না জানি না, আমাকে আর দেয় না। তো ওর পরের দিন থেকে ওর বড় বোন আমার সাথে আবার খারাপ ব্যবহার করা ধরে। কেন যে খারাপ ব্যবহার করে আমি জানি না। তারপরে একটা পর্যায়ে ওনার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়, আমি বিরক্ত হয়ে যাই, কেন আমার সাথে এমন করে, আনলোই বা কেন সেদে সেদে, আর কেন এমন করতেছে আমার সাথে। পরে ওর বড় বোন আমাকে থ্রেট করে যে তুই আমার ভাইয়ের ভাত কিভাবে খাস আমি সেটা দেখে নিব। আমি বলি আচ্ছা আপনি যা করার করেন,
তুই দেখবি, হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ করে যে তুই দেখবি তোর সংসার আর থাকবে না, তোর সামনে বসে আমার ভাইকে আর একটা বিয়ে করাবো। আমি বলি এইটা আপনি কেন, আপনার মাই যখন পারে নাই তো আপনি কখনোই পারবেন না, হয়তো বা পারবেন তাবিজ করে। এটা সত্যি ভাই, আমি অনেক প্রমাণ পাইছি যে আমার সংসার ভাঙার জন্য ওটা তাবিজ করতো। আমার শাশুড়ির সাথে অনেক তাবিজ ছিল, এমনকি যেটা রান্নাঘর সেখানেও তাবিজ ছিল। আমি যে বালিশে ঘুমাইতাম আমার হাজবেন্ড ফোনে সবকিছু জানাইলাম যে তোমার বোন এগুলা বলতেছে, ও সেম কথাটাই বললো, কোনো টেনশন করো না, আমি আছি তোমার পাশে, যা হয় আমি দেখবো। তারপরে 1 মাস ছিলাম আমি ওর বোনের বাসায়। তো তারপর ওর মাকে বলে যে ওরে এখন আমাদের বাড়িতে নিয়ে যান। ওর মা রাজি হয় না, না আমি নিতে পারবো না, হ্যাঁ নিতে পারবো না। তো ও অনেক বোঝানোর পরে পরে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যায়, যেহেতু ফার্স্ট টাইম ওদের বাড়িতে আমি গেছি, যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান শেষ হয়, তারপরে ওদের ঘরে উঠি আমি। তো ভালোবেসে বিয়ে করি, আর যেভাবে বিয়ে করি বিয়েটা তো আমাদের হয়েছে। আর যেহেতু আমি ওনাদের বাড়িতে নতুন একটা বউ, তো আমাকে কিছু হলো সামনে একটা নাস্তা তো দেওয়া উচিত, অন্য কিছু বরণ করা টরা তো দূরে থাক, কারণ আমি তো সেভাবে বিয়েটা করি নাই যে আমাকে সেভাবে ঢাকঢোল পেটায় বরণ করবে। তো আমি গিয়ে বসে থাকি রুমে, কুকুরের মতো বসেই থাকি, মানে একটা কুকুর যেরকম বসে থাকে না ওইভাবে বসে থাকে। না আমার সামনে কেউ আসে, না একটা নাস্তা নিয়ে আসে, না কেউ জিজ্ঞেস করে তুমি কিছু খাবা, তোমার কিছু লাগবে, মানে কিছুই না। আর যারা আমাকে দেখতে আসে আমার শাশুড়ি বলে দেখো দেখো আসছে, বরিশালের এইভাবে বলে, আসছে দেখো, দেখা যাও, শো আসছে, কার্টুন আসছে, দেখো কার্টুনের মতো বসে রয়েছে, দেখো না। কিছু বলি না। যে আমার স্টোরিটা শোনার পরে হয়তো এখন অনেকেই বুঝতে পারবে না আমার মধ্যে থেকে কি যাইতেছে, কি গেছে। আমার চেহারা খারাপ ছিল না, হয়তো আমার চেহারা যদি এতটাই খারাপ হইতো তাহলে তার ছেলে আমাকে বিয়ে করতো না। কিন্তু আমার শাশুড়ি সব সময় আমার চেহারা নিয়ে কথা বলছে, কিন্তু আমার হাজবেন্ডের থেকে আমার চেহারা নিয়ে কখনো কোনো বাজে কমেন্ট আমি পাই না, এখনো না। সে মনে করে সব মেয়ের থেকে তার ওয়াইফ সুন্দর, এটাই সে মনে করে। মাশাআল্লাহ। তারপর তো এভাবে বলে, মানুষ আসে, এসে দেখা যায়, বলে যে বরিশালে মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, মানায় চললেই হইলো। একটা পাশের মানুষ এসে এই কথাটা বলে, কিন্তু আমার শাশুড়ি এটা মানতে রাজি না। সে একবারও বলে না বরিশালের মেয়ে হয়েছে কি হয়েছে, আমাদের মতো করে নেই না, মানে সে এটা মানতেই নারাজ। যাক, এভাবে গেল। আমার সামনে কোনো নাস্তা কিছুই দেওয়া হইলো না। তো ওর যে মেয়ে যে ভাবিটা ছিল, ওই ভাবিটা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করছে, আমার অনেক সাপোর্ট করছে উনি। তো উনি আমাকে লুকায় নাস্তা এনে দিল। ওই নাস্তাটা আমি খাইলাম না, কেন আমি চোরের মতো নাস্তা কেন খাইতে যাব। বলে বোন এখানে আমাকে যে দেখতেছো 13 বছর ধরে সংসার করি, আমিও চোরের মতোই আসছি, তুমি তো বরিশালের মেয়ে, তাতে কি হয়েছে, আমি নোয়াখালীর মেয়ে হয়ে আমি প্রাপ্য সম্মানটুকু পাই নাই এদের কাছ থেকে। তুমি তো ভালোবেসে বিয়ে করছো, আমাকে তো দেখে আনছে এরা, তারপর আমার যা সইতে হয় যেটা তোমাকে আর কি বলবো, হয়তো চোখে না দেখলে বিশ্বাস করবে না। যাক, আমি আর কিছু বলি না, আমি চুপ করে থাকি। বলি নতুন আসছি, ওনাকে কি বলবো, আবার যা বলবো যদি বলে দেয়, মানে এই জন্য আর কিছু বলি না। তারপরে রাত যখন 9টা বাজে তখন আমার জন্য ভাত নিয়ে আসা হয়, মানে যেটা দেখে আমি খুব অবাক হয়ে যাই। আমার জন্য কি এইটাই প্রাপ্য ছিল, ভালোবেসে বিয়ে করছি এই জন্য তাদের ইচ্ছার বিরুদ্ধে? যা দিয়ে ভাত দেওয়া হয় আমি বললাম না আর। যাক, গেল এভাবে। তার কিছুদিন পরে আমার হাজবেন্ড আসলো বাড়িতে। তার মধ্যে তো তার মায়ের টর্চারিং আছে আমার উপরে। হ্যাঁ, কাজ করলে এটা ভুল, এই মাথায় কাপড় যদি একটু পরে যায়, মাথায় কাপড় পরছে কেন, এইটা সেটা, এভাবে চলতে চলতে এক পর্যায়ে বাড়িতে বসে ওর মায়ের সাথে আবার ঝগড়া লাগে আমাকে নিয়ে। হ্যাঁ, যেহেতু এতই সমস্যা থাকবো না তোমাদের মধ্যে, তো আমি দুপুরবেলা রান্না বাড়া করি, তো ভাতটাও পর্যন্ত খাইতে পারি না, আমার শাশুড়ি এমন শুরু করে দেয় আমার সাথে। তারপর না খেয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসি। তো আমি যখন আসতেছি, ও যখন আমাকে নিয়ে আসতেছে, তো আমার শাশুড়ি কুকুরের মতোই করতেছে আমাকে, মানে
কুকুর যেভাবে ই করলে মানে ডাকলে কাছে আসে না, মানে ই করে ওইভাবে বলতেছে, হ্যাঁ যা, হ্যাঁ কুত্তিকে নিয়ে চলে যা, আমার বাড়িতে আর আসবি না, মানে এইভাবে বলতেছে আমার শাশুড়ি। মানে আমার আর কি বলার আছে, কান্না ছাড়া আর কিছুই বলার ছিল না, শুধু 2 চোখ দিয়ে পানি পড়ছে যে আল্লাহ আজকে এতটা অপমানিত হইতে হইতেছে যে আমি আমার একটা কুকুরের সাথে তুলনা করা হইতেছে, আমি কি এতই খারাপ। তো চলে আসলাম ওদের বাড়ি থেকে। ও আমাকে ডিসিশন নেয় যে আমাদের বরিশালে পাঠাই দিবে, তো আর পাঠায় না। আমি ওদের বাড়িতে থেকে চলে আসার পরে ঢাকাতে ও বাসা নেয়। বাসা নেওয়ার পরে এটা আমি 2017 সালের শেষের দিকে ডিসেম্বরে বাসা নেয়। তো বাসা নেওয়ার পরে তো আমাদের সংসার ভালোই চলতেছে। এর ভিতরে আমি 18 সালে বেবি কনসেপ্ট করি। তো তো যখন আমার প্রেগনেন্সির 5 মাস চলতেছে, তখন আমি বাড়িতে যাওয়ার ডিসিশন নেই। কারণ আমি যখন একা কাজ করতে পারতেছি না, বাসায় একা একা থাকতেছি, এর মধ্যে আমার একটু প্রবলেম হয়েছিল। আমার প্রেগনেন্সির সময় আমার প্রচুর ব্লিডিং হইতো, আর ডাক্তার এই জন্য বলছিল, ডাক্তারের কাছে অনেক যাওয়া আসা করতে হইতেছিল। তো তখন ডাক্তার বলে যে এভাবে যখন হইতেছে তো হয়তো আপনারা এই বেবিটার আশা রাখেন না, বেবিটা নাও থাকতে পারে। কিন্তু ও হাল ছাড়ে নাই, একদমই হাল ছাড়ে নাই। ও আমাকে সাপোর্ট দিছিল, অনেক বুঝাইছিল যে কিচ্ছু হবে না, আমি আছি, আল্লাহ আছে আমাদের উপরে। সত্যি ভাইয়া আসলে কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এখন আমি তো কাজ বাজ করতে পারতেছি না সেভাবে, যেহেতু অসুস্থ, আরো ঠিকভাবে বাসায় থাকতে পারতেছে না, কারণ অফিস যাইতে হইতেছে। আরো সেরকম কাজ টাজ করতে পারে না। অনেক ছেলেরা আছে না যে হয়তো মেয়েদের রান্না বাড়া এগুলা অনেকে পারে, কিন্তু ও কিছুই করতে পারে না। তো দেখা যায় কি মাঝে মাঝে হোটেল থেকে খাবার কিনে এনে আমাকে খাওয়াইতো, নিজে খাইতো, এভাবে আর কদিন। তো ডিসিশন নেয় যে তুমি তোমার মায়ের কাছে চলে যাও। এই টাইমে তো সাধারণত মেয়েরা মায়ের কাছেই থাকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যাই। এরপর থেকে শুরু হয় আমার লাইফের ভালো দিনগুলো, আর থাকে না। তো আমি চলে যাই, বাসাটা আর ছাড়া হয় না, ও বাসাটা ছাড়ে না। তো বাসা থাকতেছে, আমি আমাদের বাড়িতে আছি, বরিশালে আছি। আমি তো জানতেছি না আমার হাজবেন্ড এখানে কি করতেছে না করতেছে। সে মানে এখন দেখা যাইতেছে কি আমাকে যে মানুষটা দিনের মধ্যে 20 বারও ফোন করতো, সে হয়তো দিনে 2 বার ফোন করে, তাও হয়তো 5 মিনিটও কথা বলে না আমার সাথে। মানে কেমন যেন একটা চেঞ্জ আসছে তার ভিতরে। আমার একটু অবাক লাগতো, ভাবতাম হয়তো অফিসের জন্য হয়তো হয় না, সময় হয় না, এই জন্য সে আমাকে টাইম দিতে পারতেছে না। আচ্ছা এটা আমি সেভাবে নেই না। তো একদিন যখন আমার বেবিটা হবে, আমার মেয়ে বেবিটা হবে, তার ঠিক 1 সপ্তাহ, আমার ডেটের 1 সপ্তাহ আগে জানতে পারি যে আমার হাজবেন্ড জুয়ার সাথে জড়াই গেছে। জুয়া খেলতেছে, মানে সেটা চাষ বলেন, ক্রিকেট বলেন, দাবা বলেন, হ্যাঁ, তারপর ওই যে লুডো আছে না, ওইটাও, মানে এটা আসলে ওই যে মোবাইলের যে লুডো আছে না, তারপর ওই যে আর একটা অ্যাপস আছে যে 3 পাত্তি না, যে কি যেন বলে না ওইটা, এইটাও। মানে এটা আমি শুনতে পাই ওর এক ফ্রেন্ডের মাধ্যমে, ওর অফিসে কলিগ ফ্রেন্ড বলেন যাই বলেন, ওই ছেলেটা আমাকে গোপনে ফোন করে বলে যে ভাবি আপনার হাজবেন্ড কিন্তু শেষ হয়ে গেছে, আপনি কি কিছু জানেন? সে কিন্তু অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমি বলি কেন, কিভাবে ঋণ হয়েছে? বলে আপনার হাজবেন্ড তো এইভাবে জুয়া খেলতেছে, টাকা পাইতেছে, আর স্যালারি যখনই পায় জুয়া খেলে সব শেষ করে ফেলতে ফেলতে এখন আপনার হাজবেন্ড এমনই একটা পর্যায়ে চলে গেছে যে আপনার হাজবেন্ড লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে। আমি বলি কি বলেন, আমি এগুলা বিশ্বাস করি না, ওইগুলা করতে পারে না কখনই। যে মানুষটা সিগারেটই ঠিক মতো খায় না, সে কিভাবে এগুলা করবে? আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলতেছেন, আমাদের সংসারে কোনো ঝামেলা বাঁধাইতে চাইতেছেন আপনি, আমি কি বুঝি না এটা? ও বলতেছে যে না ভাবি সত্যি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তো আমার ওই দিন খুব খারাপ লাগে। তারপর বিশ্বাস হয় না, আবার বিশ্বাস হয় যে হইতেও তো পারে, আমি তো এখন নাই। তো পরে আমি একটু একটু খোঁজ খবর নেই লোকজনের মাধ্যমে বিভিন্ন। তো ওর কিছু কলিগের নাম্বার ছিল আমার কাছে, তো কেউ বলে কেউ বলে না।
কেউ হয়তো ওর ভয় বলে না যে শুনলে আসলে সমস্যা হবে, আবার অনেকে বলে যে আমার নামটা বললেন না, সত্যি এরকম করে। তো আমার বেবি হওয়ার 3 দিন আগে ওর সাথে আমার অনেক ঝগড়া হয়। আমি ওরে জিজ্ঞেস করি, স্বীকার করে না। হ্যাঁ, তারপর লাস্টে স্বীকার করে, হ্যাঁ আমি তো এগুলো করতেছি। হ্যাঁ, আমি বলি তুমি নাকি অনেক টাকা ঋণ হয়ে গেছো? বলে না রে পাগল, এগুলো মিথ্যা কথা, তোমার কে বলছে? কিছু না। হ্যাঁ আমি, হ্যাঁ খেলতেছি এটা সত্যি, তবে ঋণ টিন হই নাই, ওইটা মিথ্যা কথা। যাক, আমি ছেড়ে দিব এগুলা, তুমি টেনশন নিও না। আমি বলি সত্যি ছাড়বা তো? আমি ওরে খুব বিলিভ করতাম, ও আমাকে খুব বিলিভ করতো। তো ওর এক কথাই আমি মানে সত্যি হিসেবে ধরে নিলাম যে হ্যাঁ সত্যি হয়তো ছেড়ে দিবে সবকিছু। তো যাক, তার 2 দিন পরে আমি, বেবিরা যেদিন হবে তার 1 দিন আগে আবার শুনি কি যে ভাবি আপনার হাজবেন্ড কিন্তু আজকে 50,000 টাকা হারছে, Shit. জুয়া খেলে 50,000 টাকা হারছে একদিনে। যে এটা একটা গরিব মানুষের হয়তো বছর কি বলবো তার থেকে বেশি হইতে পারে তার ইনকাম, যারা খেটে খায়। আর ওই মানুষটা একদিনে 50,000 টাকা খরচ করে ফেলছে। মানে এইটা শুনে কারো মাথা ঠিক থাকে? তা আমি সাথে সাথে ওরে ফোন দিই, আমার ফোনটা পিক করে না। তো আমি ফোন দিতেই থাকি এক নাগারে। ফোন দেওয়ার পরে ও কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করে, মানে ওই ফার্স্ট টাইমে হয়তো আমার সাথে ওইভাবে বিহেভ করে যে এতবার ফোন দিতেছিস কেন, কি হয়েছে, তোর সমস্যা কি? আমি বলি তুমি নাকি এরকম 50,000 টাকা জুয়া খেলে হারছো, এটা কি সত্যি? এটা কি সত্যি? এটা বলার পরে ও বলতেছে তোরে কে বলছে? ও একটা খারাপ কথা বলে, হ্যাঁ তোর কোন নাগর আসছে, কোন নাগর বলছে। মানে আমার এত খারাপ লাগে, কি রে ভাই, যে হাজবেন্ড আমার সাথে কখনো এরকম বাজে ভাবে কথা বলতো না, আর সে আমাকে বলতেছে তোর কোন নাগর আছে, কোন নাগর এগুলো বলছে, তোর এই আপডেট গুলা কে দেয়? তো আমার ওদিক খুব রাগ হয়। তো একটা কথা বলি, যেহেতু আমাদের লাভ ম্যারেজ, সবাই কি মনে করবে আমি জানি না, আমাদের রাগারাগি হোক বা খুব বেশি হ্যাপিনেস যখন আমরা থাকি হ্যাপিলি, তখন কিন্তু ও আমাকে তুই বলে, আমি ওকে তুই বলি। আচ্ছা। তো আমি বলি তুই এগুলা করিস তো স্বীকার করলেই তো পারিস, তুই অন্যের দোষ কেন দিচ্ছিস? তুই খেলিস এই জন্যই তো তারা বলে। এভাবে বলতেছি, বলে তুই আমাকে তুই করে বললি, হ্যাঁ ওদের কথা শুনে তুই আমাকে আমাকে আমি ওরে গালাগালি করি, অনেক গালি দেই। তো ও খুব রাগ হয়। যাক, এভাবে চলে যায়। তো তারপর দিন আমার পেইন হয় অনেক, আমার ডেট চলে আসে, পেইন হয় অনেক। তো আমি রাগ করে ওরে কিচ্ছু বলি না। মাকেও বলি যে তুমি যদি মা এর মধ্যে আমি আমার যা হইতেছে আমার হাজবেন্ড সম্পর্কে আমি যা কিছু জানতেছি আমি মাকে বলতেছি না, কারণ কিভাবে বলবো, কোন মুখে বলবো? আদৌ এখনো আমার মা জানে না যে আমি এত কষ্ট করছি বা কষ্ট করতেছি, আমার হাজবেন্ড এগুলো করে, আমি এখনো বলি নাই। তো আমার মেয়ে বেবিটা, আমার পেইন হয় তো দুপুরবেলা, সকালবেলা পেইন হয় তো বিকেলবেলা, আমার সন্ধ্যার একটু আগে আমার মেয়ে বেবিটা হয়। মানে নর্মালি চেষ্টা করা হয়, সেটা হয় না, সিজার করা হয়। তো সিজার করার জন্য সে তো টাকা টোকা খেলে টেলে হেরে বসে আছে। এর মধ্যে যে সে অনেক টাকা ঋণ হয়েছে, এখন আমি জানি না যে সে কত টাকা ঋণ, অনেক টাকা ঋণ এইটা জানি। তো এখন সিজার করা হয়েছে, টাকা লাগবে প্রায় 26,000 টাকা আসছে, টাকা লাগবে। এখন ওরে ফোন করে আমি বলি যে এত টাকা বিল আসছে, তুমি টাকা নিয়ে আসো। ও তারপর দিন ছুটি নিয়ে আসে, কিন্তু অত টাকা নিয়ে আসে না, ও পুরা টাকাটা নিয়ে আসে না। ও বলে তোমার মাকে দিতে বলো। আমি বলি কেন, তোমার নিজের তো স্যালারি হয়েছে, তো আমার কাছে অনেক টাকা আছে, হ্যাঁ হয়তো এর থেকে 26,000 টাকার বেশিও আছে, তোমার দিতে সমস্যা কোথায়? বলে না আমার কাছে এত টাকা নাই, স্যালারি পাইছি তো কি হয়েছে, টাকা খরচ হয়ে গেছে, বাড়িতে পাঠাইছি, এইটা সেটা, মানে ও অনেক কারণ দেখাইতেছে আমাকে। তো হসপিটাল যেহেতু আরো আমার সিজার হয়েছে, আমি একটু অসুস্থ, তো ওর সাথে ওইখানে বসে আর বেশি একটা ঝামেলা করি না। তো আমার মাকে বলি, মা ও যা দিছে, তুমি আর 10,000 টাকা শর্ট আছে, তুমি 10,000 টাকা আমাকে দাও। তারপর মা 10,000 টাকা দেয়, তারপর হসপিটাল থেকে রিলিজ হয়ে আসি। তো আসার পরে, বাড়িতে আসার পরে মেয়েটাকে হাতে ধরাই দিয়া আমি বলতেছি তুমি সত্যি করে বলো তো কত টাকা ঋণ আসো, বাবুকে ছুঁয়ে সত্যি কথা বলো। ও বলতেছে আমি সরি, আমি এটা বলতে পারবো না, তবে আমি বেশি টাকা ঋণ নাই। তখনই স্বীকার করে না। আর আমি সত্যি বলতেছি আমি এগুলা ছেড়ে দিব, সত্যি, মানে প্রমিস করতে নারাজ, সে প্রমিস করবে না, তবে মুখে বলতেছে যে আমি এগুলা ছেড়ে দিব, আমি এগুলা করবো না। যাক ভালো, ও এমন ভাবে বলতেছিল গোছায় গাছায়, আমি সত্যি বিশ্বাস করছিলাম যে যখন একটা বাচ্চা হয়েছে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। তো বললো আচ্ছা আমি বাসা নিব, রিসেন্টলি বাসা নিব,
আর 1-1.5 মাস যাক, বাবু তো এখন ছোট, তো কি হয়েছে, তুমি টেনশন নিও না, এখানে কিছুদিন থাকো, আমি নিয়ে যাব তোমাকে ঢাকায়। যাক, ওইভাবে ভরসা দিয়ে আমাকে রেখে আসলো। এখন 1 মাস যাইতেছে, 3 মাস, 4 মাস, 6 মাস, বছর শেষ হয়ে আসছে, সে আমাকে নিতেছে না ঢাকাতে। যখনই আমি ঢাকার কথা বলি যে বাসা নিবা না, আমি কি ঢাকায় আসবো, তখনই এক একটা কারণ দেখায় আমাকে, যে আমাকে এইখান থেকে ওইখানে যাইতে হবে, ওইখান থেকে সেইখানে, চাকরির জন্য তো আমাকে অনেক জায়গায় যাইতে হয়। হ্যাঁ, হয়তো ঢাকাতে আমি বেশি দিন থাকবো না, আমি অন্য জায়গায় যাব। হ্যাঁ, তুমি আর কিছুদিন থাকো। এভাবে করতে করতে আমার বেবিটার যখন 16 মাস বয়স, মেয়েটার, তখন আমি এক পর্যায়ে ডিসিশনে আমি ঢাকা নিজেই চলে আসবো। আমি যখন আসবো তো বাসা নিবে বাধ্যতামূলক। তো আমি ঢাকাতে চলে আসি, ওরে জানাই আসি। ও ভাবছিল যে আমি ওর সাথে মিথ্যা কথা বলতেছি, কিন্তু আমি সত্যি সত্যি ঢাকাতে আসতেছি, ও এটা বুঝতে পারে নাই। তো যাক, ঢাকাতে আসলাম, এসে ওর এক বড় ভাইয়ের বাসায় ছিলাম। তো তারপরে বাসা নেয়। বাসা নেওয়ার পরে এর মধ্যে যে আমি আরেকটা বেবি কনসেপ্ট করছি, এটা আমি নিজেও জানি না। আমার ওই বেবিটা ছোট, তার মধ্যে আমার আবার আরেকটা বেবি, এটা আমি এখনো বুঝতে পারি নাই। তো ওই বেবিটার যখন 4 মাস, তখন আমি টের পাইছি যে আমার একটা বেবি। এর মধ্যেই শুরু হয়েছে, ওর শুধু পাওনাদার আসে বাসায়, শুধু মানে খোঁজ করে যে ও কোনখানে বাসা নিয়ে থাকতেছে। ও এখন আর অফিসের এসে থাকে না। তো এভাবে খোঁজ খবর করতে করতে দেখি কি নতুন নতুন লোক আসতেছে, মানে সব ওর অফিসের লোক, কেউ বাহিরের না, সবাই অফিসের। মানে সবার কাছ থেকে লাভের উপর টাকা নিছে, কারো কাছ থেকে 50, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 1.5 লাখ, এরকম করে করে। মানে যখন আসল টাকা দিয়ে দিবে, তার আগ পর্যন্ত তাকে লাভ দিতে হবে, এভাবে করে করে। মানে দেখতেছি শুধু প্রতিদিন নতুন নতুন লোক আসতেছে, আর বলতেছে আপনার হাজবেন্ডের কাছ থেকে তো এত টাকা পাই, টাকাও দিতেছে না, লাভও দিতেছে না। কি করবেন? আপনি কি এগুলা জানেন? আপনার হাজবেন্ড যেগুলা করে, হ্যাঁ, আপনি কি এগুলা কিছু জানেন না? এত টাকা পাই। তো আমি বলতেছি আমি তো কিছুই জানি না। এর পর্যায়ে দেখা যায় এক পর্যায়ে ওর সাথে আমার অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলা হয় যে তুমি এগুলা করতেছো, এগুলো আমি কি শুনি, তুমি কত টাকা ঋণ আছো, তুমি আমাকে আজকে বলবা। এক পর্যায়ে ওরে আমি সেভাবে জোরাজুরি করি, তো তখন স্বীকার করে যে ও 16 লাখ টাকা ঋণ আছে। তো মনে হয় কি আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ছিল যে আল্লাহ, আমি কি শুনতেছি, এগুলো কি বলে। তার মধ্যে ওর চাকরির ক্ষেত্রে তো অনেকগুলা পানিশমেন্ট খাইছে, সেটা তো আসি। মানে ওর স্যারেরাও নিতে পারতেছিল না, ওর নামে এত কমপ্লেন। 16 লাখ টাকা যার ঋণ, সে কিভাবে স্যালারি, ওর টোটাল কত টাকা আসে, 30,000ই আসুক, তাতে কি যার 16 লাখ টাকা ঋণ, তার খাওয়া পড়া, বাচ্চাদের ম্যানেজ করা, ওয়াইফকে দেখা, আবার লাভের টাকা দেওয়া, মেইন টাকাগুলো, এগুলো তো সম্ভব না, কখনোই সম্ভব না। তো পরে আমি বলি কি বলো এগুলো, তুমি আমার সাথে কি মজা নিতেছো তুমি? ও বলে কেন মজা নিবো, আমি সত্যি এত টাকা ঋণ। মানে তখন আমি ইচ্ছা মতো কান্না করে ওর গালাগালি করি। তো ওই দিন আর ও আমাকে কিছু বলে না। পরের দিন দেখা যায় কি ওর একজন স্যার আসে, স্যার এসব বলে যে আপনার হাজবেন্ডের কাছে আমি 40,000 টাকা পাই, আমাকে এখন টাকা দিতে হবে। কিভাবে দিবে জানি না, ও তখন বাসায় ছিল না, ওকে ফোন করে, আমি ফোন দিতেছি, ফোন ধরতেছে না। তো ওর ওই স্যারটা তখন বাসার সামনে বসে অনেক চিল্লাচিল্লি করে, তো অনেক লোক জড়ো হয়। তো আগে আমি যখন ও এই পথে ছিল না, তখন আমি ফ্ল্যাটে থাকতাম। তো ওই পর্যায়ে ফ্ল্যাটে থাকা হয় না, কারণ যেহেতু অনেক টাকা ঋণ। তো আমরা একটা নর্মাল ফ্যামিলি বাসায় চলে যাই, যেখানে 9 পরিবার একসাথে। মানে আমার জন্য ম্যানেজ করা খুব কষ্ট হয়েছিল, কারণ আমি তো ওইভাবে কখনো থাকি না। তো জানেন তো, একটা ঘরে যদি কিছু হয় তো সবাই জড়ো হয়, এরকম। তো ওর স্যার যখন চিল্লায় কথা বলতেছে, তো বাহিরে বসে, উনি আর রুমের ভিতরে ঢুকে না। আমি বলছি স্যার রুমের ভেতরে আসেন, আপনি ভেতরে বসে কথা বলেন না, ভেতরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনার ও বাসা আসলে ওরে বলবেন যে আজকের ভিতরে আমার টাকা পরিশোধ করার জন্য আমার ল্যাপটপের দরকার নেই, আমার মেইন টাকাটা লাগবে আমার। তো সব মানুষ জড়ো হয়। এর মধ্যে কিছু কিছু মানুষ দেখে যে ও ওই আশেপাশের অনেকেই জানে যে ও ওইখানে যায়, কিন্তু কেউ বলার সাহস পায় না, আমাকে বলার সাহস পায় না যে আপনার হাজবেন্ড এগুলো করে। তো ওই দিন সব মানুষ যায় না যায়। হ্যাঁ, এর মধ্যে একটা ছেলে মানে বলে ওনার হাজবেন্ড তো এরকম বোর্ডে যায়, জুয়ার বোর্ডে যায়, মনে হয় জুয়াটাও খেলে, এই জন্য এত টাকা। হ্যাঁ,
কেমন মানুষ, এত ভালো একটা চাকরি করে, ওনার বাসায় আসে মানুষ আর ওনার ওয়াইফকে এরকম কথা শুনতে হয়, এটা কি ওনার সাথে যায়, এটা কেমন মানুষ। পরে ওই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে। এখন কি করব, ওই ছেলেটাকে আমি বলি আমাদের ফ্যামিলিগত ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নেই, আপনি এখান থেকে যান। আপনাকে কে ডাকছে, আমি আপনাকে ডাকছি, আপনাকে এত জ্ঞান দেওয়ার দরকার নেই, কি বলবো, মুখ তো বন্ধ করতে হবে। তো এই কথা বলি, সবাই চলে যায় যে যার মতো। তারপর তো দেখা গেল আমি রান্নাঘরে যাই, যেখানেই যাই, যেহেতু 9 ফ্যামিলি একসাথে, তো এ এক কথা বলে সে এক কথা বলে, আমার খুব খারাপ লাগে যেটা কেমন মানুষ, কিরকম একটা ছেলে। তো এইভাবে গেল, দেখি কি প্রতিদিন একটা লোক আসে, এক একজন করে আসতেই থাকে। তারপরে একদিন আর একটা ভাইয়া আসে, ওই ভাইয়াটার সাথে এক পর্যায়ে ওর এমন মানে কথার কাটাকাটি হয় যে মারামারি পর্যায়ে চলে গেছে। তখন কিন্তু আমি অসুস্থ, আমার মেয়ে বাবুটা তখন ওরা যখন ঝামেলা করে তখন এক কর্নারে দাঁড়ানো ছিল, এক পর্যায়ে ঝামেলা হইতে হইতে হাতাহাতি হইতেছে, তার মধ্যে ওই ভাইয়াটা ওরে ধাক্কা দিছে, ও ভাইয়াটাকে ধাক্কা দিছে। তো ভাইয়াটাকে ও আগে ধাক্কা দেয়, ও ধাক্কা দেওয়ার পরে ওই ভাইয়াটা যখন ওরে ধাক্কা দেয়, তো ও এমন ভাবে এসে পড়ে, আমার মেয়েটা চিটে মানে সিঁড়ির যে কর্নার আছে না, ওই কর্নারে পইরা মাথায় মানে কি বলবো এত জোরে আঘাত পায়, মানে হয়তো আরেকটু জোরে পাইলে আমার মেয়েটার মাথাটা ফাইটা যেত, না মারা যেত, খুব জোরে আঘাত পেত। তখন আমার খুব খারাপ লাগে যে আল্লাহ কি। এরপর থেকে আমার মানে মেন্টালি আমার উপরে টর্চার শুরু হয়। যখন আমি অন্যায়ের প্রতিবাদ করি, তুই এখানে যাইতে পারবি না, ই করতে পারবি না, তোর জন্য এরকম আমার মানুষের কথা শুনতে হয় যে কোনো জায়গাতে। হ্যাঁ, আমার রেফারেন্সে তোর ই হয়, হ্যাঁ আমার রেফারেন্স ছাড়া তুই চলতে পারিস না। সব জায়গাতে বলে তোমার বউকে নিয়ে আসো, তোমার বউয়ের সাইন লাগবে। হ্যাঁ, বউয়ের সাইন ছাড়া হবে না, প্রত্যেকটা জায়গাতে স্ট্যাম্পে আমার সাইন। তো এই পর্যায়ে দেখা যায় কি আমার মেয়েটাকে ও মানে ওই যে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে তোর সাথে আমার অনেক গালাগালি হয়। তো ওই ছেলেটা মানে ওর নামে মামলা করার জন্য চলে যায়, আবার ও মামলা করার জন্য চলে যায়। হ্যাঁ, কিন্তু দেখা যায় কি মানে মামলা করলে কারোই চাকরি থাকবে না, হ্যাঁ দুজনের একজনেরও থাকবে না। তো তারপরে যায়, ও স্যারেরা মিটমাট করে দেয়। তো ওইখানে ও আমাকে একটা মিথ্যা কথা বলতে বলে যে তুমি বলবা যে ওই ছেলেটা তোমার গায়ে হাত তুলছে। আমি বলি প্রশ্নই আসে না, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না। আর আমি অসুস্থ, হ্যাঁ আমি কেন মিথ্যা কথা বলবো? এই মিথ্যা কথাটা বলার শাস্তি যদি আমার সন্তানটাই না থাকে, আমি পারবো না, আমাকে মাফ করো। তো এইটা নিয়ে ওর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। তো ওইখানে আমি সত্যি কথাই বলি যে না ভাই, আমার গায়ে কোনো হাত তোলে নাই, তবে ঝামেলা হয়েছে, এটা পরে আমার বেবি ব্যথা পাইছে, আমার গায়ে কোনো আঘাত আসে নাই। তো এইটা বলে আমি ওইখান থেকে চলে আসি। তো আসার পরে ও ঘরেতে আইসা মানে আমাকে মানে কি বলবো, এলো পাথারি মারধর। তুই বললি না কেন? আমি বলতে বললাম তুই বললি না কেন? আমি বলি আমি মিথ্যা কথা কেন বলবো, তুমি ওকে মিথ্যা কথা কেন বলো আমাকে দিয়ে? আমাকে সে মারে না, আমি কেন বলবো? বল তুই আমার দিকে তাকাই বলতি। আমি বল পারবো না, তোমার জন্য আর মিথ্যা কথা বলতে পারবো না, তোমার জন্য মিথ্যা কথা বলছি অনেক, আর পারবো না এভাবে। তো দেখা যায় কি ও যখনই স্যালারি পায় তখনই চলে যায় জুয়া খেলতে, মানে এখনো ছাড়তেছে না। আমি ওরে অনেক বুঝাইতেছি, গালি দিয়ে বুঝাইতেছি ভালোভাবে। তারপর ওই ফ্যামিলির ওই যে ভাবিগুলো আছে, ওনারা অনেক ভালো ছিল, ওনারাও অনেক বুঝাইছে, ওরে ভালোভাবে বুঝাইছে, ভাই বাচ্চা কাচ্চা হয়েছে, আপনি এত ভালো একটা চাকরি করেন, আপনার তো মান সম্মান আছে, আর আপনি তো অশিক্ষিত না, আপনি তো শিক্ষিত একটা ছেলে, তাহলে আপনি কেন এগুলা করতেছেন, ছাইড়া দেন না। বলে ছাইড়া দিব, আমার ছাড়ার কোনো উপায় নাই, আমি কতগুলা টাকা ঋণ আছে, মানে ওর একটাই জেদ, আমি যত লাখ টাকা হাসছি ওই কতগুলা টাকা আমি আবার কভার করবো, ওইখান থেকে নিয়ে আসবো, তার আগে আমি আর ছাড়বো না। মানে এভাবে করতে করতে ভাইয়া দেখা যায় ও 30,000 টাকা স্যালারি পায়, 30,000 টাকা মাসে সব একসাথে একদিনে, যখনই স্যালারি পাওয়ার সাথে সাথে ওর স্যালারি আস্তে আস্তে রাত হয়, আর ওর তো স্যালারিটা আসে কার্ডে, হ্যাঁ তো হাতে দেয় না যে আমি নিয়ে যাব, ওর সাথে যাব, এটাও হয় না। দেখা গেল অফিসে আসছে, এই টাইমে ওর স্যালারিটা আসছে, ওর সাথে সাথে তুলে নিয়ে ডিউটি শেষ করে চলে যায় ওইখানে, সারা রাত্রে বাসা আসে না, ফোন দিয়ে তাও ধরে না, ফোন বন্ধ করে রাখে। দেখা যায় আমার ঘরে বাজার নাই, আমার না খেয়ে থাকতে হইতেছে, আমার বাচ্চাটা ক্ষুধার জন্য কান্না করতেছে, আমার কাছে একটা টাকা নাই, ওরে বললে বলে টাকা নাই, টাকা পাবো কই, সব শেষ। 2 দিন 3 দিন পরে এরকম বাসা আসে, তাও খালি হাতে, বাচ্চাটার জন্য একটা চিপস যে নিয়ে আসবে, 10 টাকা ওর পকেটে থাকে না। এদিকে ঋণের উপর ঋণ বাড়তেছে, এর কাছ থেকে লাভের উপর টাকা নিতেছে, ওর কাছ থেকে ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে, মানে এমন কেউ বাদ নাই যে যার কাছ থেকে ও টাকা না নিছে।
লাভের উপরে বলেন আর এমনি বলেন, মানে কোথাও টাকা নিতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে আর কেউ সাহায্য মানে চাইলেও কেউ করে না। ও যখনই টাকার কথা বলে, বলার সাথে সাথে ফোন আগে কেটে দেয়। কথা বলবে কি ওর সাথে, জানে যে ও কথা বললেই ওর টাকা চাইবে, মানে এরকম একটা রেকর্ড হয়ে গেছে। আর ও যেখানে জব করে সেখানে তো এখন মানে এক নামে ওরা চিনে। হ্যাঁ, মানে ওর সাথে যে মানুষটার সাথে এক কথায় মানুষ 1-1.5 লাখ টাকা দিয়ে দিত, সেই মানুষটাকে এখন যদি ও বলে 10টা টাকা আমাকে দাও, হ্যাঁ আমি 1 কাপ চা খাবো, এরকমও যদি বলে, ও মানে সে 10 টাকা ওরে কেউ দিবে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। এভাবে করতে করতে একটা টাইমে আমার খুব, আমি তো এর মধ্যে প্রেগনেন্ট, সেটা তো বললামই, তো আমার খুব মাথায় পেইন হয়। হ্যাঁ, মাথায় খুব পেইন হয়, গায়ে খুব জ্বর থাকে, তারপর আমার হাতটা পুড়ে যায়, গরম পানি পরে 2 হাত একদম পুড়ে যায়, সেই দাগগুলো হাতে আমার এখনো আছে। তো কি বলবো, আমার হাজবেন্ড আমার একটু ডাক্তারের কাছেও নেয় না। আমি 15টা দিন কি যে কষ্ট করি, হাত পোড়া নিয়ে কাজ করতে হইতেছে, রান্না করতে হইতেছে, ওই বেবিটাকে সামলাইতে হইতেছে, তার মধ্যে আবার তার পেইন তো আসেই, তারপর মাথা ব্যথা এগুলাও আছে। যে 9টা মাস আমার বেবিটা পেটে ছিল, তার মধ্যে সত্যি কথা বলতে গেলে 1 টাকার ট্যাবলেট ও আমারে কিনা খাওয়ায় না, বা একটা ভালো ডাক্তার আমাকে দেখায় নাই। যে একটা ডাক্তার কেন ভাইয়া, যে আমাকে একবারের জায়গায় 10 বার 20 বারও ডাক্তারের কাছে নিতে পারে, সেই অ্যাবিলিটিটা আছে, সেই অ্যাবিলিটি সে রাখে, কিন্তু সে পারে না, নিরুপায়। আমাকে ডাক্তার দেখানোর জন্য সে অনেকের কাছে টাকা চাইছে, কিন্তু তারে কেউ টাকা দেয় না, সবার কাছ থেকেই সে নিরাশ হয়ে ফিরে আসছে। আমার তারপরেও একটা ভাবির কাছ থেকে আমি 500 টাকা নিয়ে ধার হিসেবে, তাও বলে কবে দিবা, যার হাজবেন্ড এত টাকা, তারপরেও প্রশ্ন করে কবে দিবা। আমি বলছি আচ্ছা কিছুদিন পরে দিয়ে দেবো, দেন। তো আমি 300 টাকা ভিজিট দিয়ে ডাক্তার, একটা গাইনি ডাক্তার দেখাই, তো সেখানে উনি অনেক টেস্ট দেয় আমাকে। টেস্টগুলো যখন করাইতে নেই, তখন দেখি কি টোটাল 7,000 টাকা আসছে। আমি শুধুমাত্র 2,000 টাকা নিয়ে যাই, তাও আমার বাড়ি থেকে নিয়ে আসছিলাম মায়ের কাছ থেকে, মাকে তো আর এত কিছুই বলি না। তো 7,000 টাকা শুনে ও মাথায় হাত দিছে, বলে 7,000 টাকার টেস্ট আসছে, তো আমি এটা সম্ভব না, আমার কাছে টাকা নেই। তো আমি বলি তোমার কাছে টাকা নেই, তোমার কাছে টাকা থাকবে না কেন, থাকে না কেন? তোমার সাথে যারা চাকরি করে দেখো তো তাদের অবস্থানটা কোথায় আর তোমার অবস্থানটা কোথায়। তারা কত সুন্দরভাবে চলতেছে, তার ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে কত ভালো আছে, আর আমি কেন এইভাবে থাকি? আমার কি কোনো সকালাত নাই? আমার কি ভালোভাবে চলতে ইচ্ছা করে না? কই আমি তো তোমাকে জোর দিই না, কিছু বলি না। আর আজকে আমার এমন একটা অবস্থা, আমি যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তুমি তারপর আমার একটা ডাক্তার দেখাইতে পারতেছো না? জুয়া খেলার জন্য তো মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিতে পারে, এখন আমাকে ডাক্তার দেখানোর জন্য মাত্র 27,000 টাকা কারো কাছ থেকে নিতে পারবো না? তো বলে কে দিবে আমাকে? কেউ দেয় না। তো ও অনেক মানুষের কাছ থেকে খোঁজে, এটা সত্যি কথা, কিন্তু কেউ ওরে 1 টাকাও দেয় না। তো কি করবো? এর মধ্যে ভাই আমার ঘরে বাজারও নাই। আমি ওই বেবিটাকে পেট নিয়ে অনেকদিন না খাই রয়েছি, এমনকি আমার এখনো এমন দিন যে আমার না খাই থাকতে হয়, যা থাকে ওরে কোন রকম খাওয়াই। তো এইভাবে গেল, ডাক্তার আর দেখাইলাম না, অনেক যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে এমনি ভালো হয়ে যায়। তো তারপরে তার খেলা বন্ধ হয় না, সে জুয়া খেলতেছে, স্যালারি পাইতেছে। কোন স্যালারি পাওয়ার সাথে সাথে মানে আমি যে তারে আটকাবো এরকম কোন একটা মানে ওই রাখে না। স্যালারি পাওয়ার সাথে সাথে সে যদি ডিউটিতেও থাকে, সে ফোনে মানে ইয়ে করে, তাদের সাথে কন্ট্যাক্ট করে টাকা শেষ করে ফেলে। মানে ওর এমন একটা ভাগ্য ভাই, ওর কখনোই লাভ হয় না, ও সবসময় লস হয়। ওর যদিও লাভ হয় বাই এনি চান্স, তো দেখা যায় কি ও সেটা হাতে রাখতে পারে না, ও শেষ করে ফেলে। মানুষ তো আছে যে ঠিক আছে তুই জুয়া খেলবি, খেল, তোর ফ্যামিলিকে তো ঠিক রাখবি, তুই বাজার ঘাটটা তো ঠিকভাবে করবি, তো বউ বাচ্চার তো খেয়াল রাখবি না, তাও না। ওর একটাই নেশা, আমার জায়গায় আমি নিয়ে আসবো, কিন্তু হয় না, দিন শেষে ওইটা হয় না, সব খুঁয়ে তারপর চলে আসে। আমি অসুস্থ মানুষ, ওই বাচ্চাটাকে নিয়ে একা একা ঘরে থাকি, কিন্তু রাত শেষ হয়ে যায়, ও বাসায় আসে না। ওর কাছে টাকা থাকলে ওই জুয়ার বোর্ডে পড়ে থাকে, না থাকলেও নাই। ডিউটি হয়তো যদি শুরু হয়, খাবার থাকলে ঘরে খেয়ে যায়, না থাকলে না খেয়ে ওইভাবে দৌড়ায় চলে যায় ডিউটি করার জন্য। আর ডিউটি ছাড়া যতটা টাইম আছে তো ও ওখানেই পড়ে থাকে ওদের সাথে, মানে যেই লেভেলে মানুষ এখানে থাকে তাদের সাথে ওর যায় না, কিন্তু তবু তাদের
মধ্যে পড়ে থাকি। একটা মানে এভাবে করতে করতে একটা সময়ে ওর সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ যায়, এতটা খারাপ যায় ও আমাকে মারধর করে অনেক। যে হাজবেন্ড আমার গায়ে কখনো হাত তুলতো না, সেই জুয়ার দিকে চলে আসা, জুয়ার দিকে আসক্ত হয়ে আসে আমার গায়ে হাত তুলে। এমনকি 2 দিন সে আমার প্রেগনেন্ট অবস্থায় আমার কোমরে লাথি মারে। মানে আমি অন্যায়ের যে প্রতিবাদ করি, তুমি খেলো কেন, এগুলা কেন শেষ করো, এভাবে এগুলা করি, এই জন্য এটা তার ভালো লাগে না, এই জন্য আমার গায়ে হাত তুলে। আমার খুবই খারাপ লাগে যে কেন এগুলা, কেন, কিসের জন্য। আমি দেখি যে আমার পাশে যারা গার্মেন্টসে চাকরি করে, আমি গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরকে ছোট করে বলতেছি না, তাদের ঘরে ভালোভাবে বাজার চলতেছে, তারা খাইতেছে, ই করতেছে, কিন্তু আমার ঘরে হয়তো আলু সিদ্ধ চলতেছে, ডাল চলতেছে, শাক সেটাও ঠিকভাবে না, কারণ ঢাকাতে তো সবকিছুই কিনে খেতে হয়, কোনো কিছু তো ফ্রি পাওয়া যায় না গ্রামের মতো। এভাবে চলতেছে। তো আমি মানে একটা বাচ্চাদের যখন দেখতাম, মানে এত ক্ষুধা লাগতো, মানে একটা বাচ্চা যদি একটা বিস্কিটও খাইতো, মানে ওইটা দেখো আমার খেতে ইচ্ছে করতো। কি বলবো, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে। ঘরে খাওয়ার জন্য যে একটু ভাত তো থাকতোই না, কারণ সে তো চাল কেনার টাকাটাও তার থাকতো না, সে রাখতো না। যে একটু মুড়ি খাবো ঘরে, যে একটু মুড়ি খেয়ে 1 গ্লাস পানি খাবো, সেরকম ইয়াটাও থাকতো না। এত কষ্ট আমার করতে হয়েছে, করছি বা এখনো করতেছি, তবু সংসার ছাড়ি নাই, বাচ্চা কাচ্চা ছাড়ি নাই। কারণ আমি ছোটবেলায় আমার বাবা মা আলাদা হয়েছি, তো আমি জানি যে বাবা মা আলাদা হইলে কতটা সাফার করতে হয়। আমি তো সেই সাফারটা করছি, এই জন্য আমি জানি। তো এভাবে করে এর মধ্যে রোজার ঈদ গেল, ভাই সবাই বাসার মধ্যে সবাই কেনাকাটা করছে, মার্কেট করছে ধুমধাম। তার এক কলিগ, সে পাশের বাসায় থাকে, তার ওয়াইফ আর ছেলেকে 15,000 টাকার শপিং করে দিচ্ছে। তারটা তো বাদই দিলাম, শুধু ছেলেকে আর তার ওয়াইফকে, যে তারা যে বোনাসটা পাইছে তার থেকে। তো একটা ভাবি এসে আমাকে বলতেছে, ওর স্বামীও যে চাকরি করে, তোমার স্বামীও সেই চাকরি করে, হ্যাঁ, তার বউকে ছেলেকে 15,000 টাকা শপিং করে দিছে, তোমরা তো বইসা রইছো, হ্যাঁ, তোমাদের কি শপিং করবা না, কেনাকাটা করবা না, তোমরা এভাবে বসে আসছো কেন? আমি বলি হ্যাঁ করবো তো, কিন্তু ওর তো এখনো স্যালারি বোনাস কোনোটাই পায় নাই। বলে কে বলছে তোমাকে? তারা তো 2 দিন আগেই স্যালারি বোনাস অ্যাডভান্স পাইয়ে গেছে, তুমি কি সেটা জানো না? 2 মাসের বেতন অ্যাডভান্স আর বোনাস। বলি কি বলেন এগুলা সত্যি? ও যদি এগুলা পাইতো আমাকে জানাইতো, বলতো, মার্কেট করে দিত। তো দেখি কি ভাই, সেদিন যে বলবো সেদিন রাতে সে বাসায় আসে না, ফোন বন্ধ করে রাখছে। আমি তার জন্য ওয়েট করতেছি, সে আসতেছে না। পরের দিন সকালবেলা আসছে। আমি বলি তুমি নাকি স্যালারি পাইছো, বোনাস পাইছো, তো মেয়েটার জন্য মার্কেট করবা না? আমাকে না হয় কিছু না দাও, মেয়েটা তো কিছু করে না, ওরা তো কিছু কেনাকাটা করে দিবা, ঘরে তো বাজার ঘাট করবা, যেহেতু ঈদ আসতেছে। কাল আজ বাদে কাল কি ঈদ? ও বলে আমার কাছে কোনো টাকা নাই। আমি বলি কেন, তুমি না এগুলা পাইছো? বলে আমি সব শেষ করে আসছি, আমারে মাফ করো, আমি মেয়েটারে কিছু কিনে দিতে পারবো না। আমার ওই দিন এত খারাপ লাগে, মানে আমি শুধু ওরে ঘর থেকে ধাক্কায় বের করে দিই, যেটা সত্যি কথা। আমার বলতে, সত্যি বলতে কোনো লজ্জা নেই। আমার এত খারাপ লাগে, ওরে আমি গালি দিয়ে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিই, তুই বের হ ঘর থেকে, তোর ঘরে থাকার দরকার নেই, খেয়ে থাকি না খাই থাকি আমি মেয়েটা নিয়ে বুঝবো, তুই চলে যা। তো চলে আসে। তারপর রুমের মধ্যে বসে আমি চিৎকার করে শুধু কান্না করি, আল্লাহ, এই ছিল আমার কপালে যে আমি আমার মেয়েটাকে কিছু একটা কিনে দিতে পারবো না। তো আল্লাহর এমনই হুকুম, আমার মা বাড়ি থেকে ওই দিন বিকেলবেলা 5,000 টাকা পাঠায় মেয়ের শপিং করার জন্য। 5,000 টাকা তুলতে যাই, কিভাবে তুলবো, দোকানটা একটু দূরে, আর আমার বিকাশে তখন সমস্যা ছিল, আমার অ্যান্ড্রয়েড একটা মোবাইল ছিল, সেটাও চুরি হয়ে গেছে। তো আমার সিমও তোলা হয় না আর মোবাইলও কিনা হয়নি, ওর মোবাইল থেকে আমি কথা বলতাম। তো তারপরে এখন ওরে ফোন দিছে, বলছে যে এভাবে টাকা পাঠাবো 5,000, তো আপনার মোবাইলে পাঠাই। মা এরকম বলে, আমার হাজবেন্ডকে আম্মা আপনি করেই বলে, হ্যাঁ, জামাই আপনার মোবাইলে পাঠাই। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার এদিকে কিছুই বলে না। সেই 5,000 টাকা নিয়ে যেদিন রোজার আগের দিন, চাঁদ রাত্রির দিন, ও চলে যায় জুয়ার পরে। আমি এগুলা কিছুই জানি না। আমার মেয়ের মানে কেনাকাটাও হয় না, আর
কি বলবো, ঘরে বাজার ঘাট চিনি সেমাই যেটা বলেন কোনো কিছু হয় না। সে সারা রাত থাকে ওইখানে, আমি তার জন্য অপেক্ষা করি, বিকাল থেকে অপেক্ষা করতেছি, সে আসতেছে না। তো তারপরে বাসার এক ভাবির কাছ থেকে আমি ফোন দিই মাকে, বলি মা তুমি কি টাকা পাঠাইছো না পাঠাবা, এখনো পাঠাও না, আমি তোর জন্য। বলে টাকা তো আমি কখনই পাঠাই দিছি, কেন তোর হাজবেন্ড কিছু বলে না তোকে? তখন আমি মনে মনে বলতেছি যে আল্লাহ, টাকা মনে হয় শেষ। মারে বলতেও পারতেছি না মা কেন পাঠাইছি তুমি, ও তো এগুলা করে। আমি কিছু বলি না। তার আগে আমার হাজবেন্ড থ্রেট দিয়ে রাখছে আমাকে যে তুমি যদি বাড়িতে কোনো কিছু বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আচ্ছা, এই ভয়ে আমি কখনো বাড়িতে কিছু বলতাম না, যে সত্যি যদি আমার সংসারটা না থাকে তাইলে আমার বাচ্চাটার কি হবে। তারপরে আরো একটা বেবি সামনে আসতেছে, এদের কি হবে, এদের ফিউচারে তো জিরো। তো আমি ওর জন্য অপেক্ষা করতে থাকি, ও আসে না। রাত্র 9টা পর্যন্ত অপেক্ষা করি, ও আসে না। পরে বাসার এক ভাবির কাছ থেকে আমি 1000 টাকা ধার হিসেবে নেই, যে ভাবি 2 দিন পরে আপনাকে দিয়ে দেবো। সেইটা নিয়ে আমি অসুস্থ শরীরে 10 নম্বরে যাই, মিরপুর 10 নম্বরে গিয়ে মেয়ের জন্য একটা জামা আমি কিনে নিয়ে আসি, আর একটা মুরগি কিনে নিয়ে আসি। কারণ যেহেতু ঈদের দিন কিছু তো করতে হবে, মানুষ তো আর জানে না। এর মধ্যে ও যদি ঘরের মধ্যে বসে ওর সাথে আমার মারামারি হোক, গালাগালি হোক, যাই হোক, আমি কাউকে শুনতে দেই না। বাসার এতগুলা ফ্যামিলি কেউ বলতে পারবে না। ও যদি আমাকে মেরে লাশ করেও রাখে, না খায়া পড়ে থাকি, তাও বাসার কেউ জানতে পারে না, আমি কাউকে কিছু বলি না। কারো ধরার ক্ষমতা থাকে না। যত মন খারাপ থাকুক সবার সামনে হাসি দিয়ে কথা বলি, কেউ বুঝতে পারে না। তো ঈদের দিন সকালবেলা যখন ঈদের নামাজ হবে তার একটু আগেও আসছে, তখন আমি দরজাই খুলি না। ও দরজায় অনেক নক করে, অনেক টাকাটাকি করে, চিল্লাচিল্লি করে। তখন দেখা যাচ্ছে অনেক মানুষ আসে, মানে বাসার যারা আছে আর কি, বাহিরের কেউ না। তো তখন আমি চিল্লাচিল্লি করি। বাসার মানুষ যে এর আগেই জানে যে ও জুয়া খেলে, এটা আমি জানতাম না। তো ওই দিন আমি চিল্লাচিল্লি করি। হ্যাঁ, তারপর ওর সামনেই এক ভাবি এসে বলে, হ্যাঁ বটি আছে, বটিটা দিয়ে ওর একটা কূপ মার। হ্যাঁ, তোর হাজবেন্ড তো এইগুলা করে, তোর হাজবেন্ড তো শেষ। হ্যাঁ, আরে মিয়া আপনি কেমন মানুষ যে এত ভালো একটা চাকরি করেন, ঈদের দিন মেয়েটাকে একটা কিছু দিতে পারেন না? আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা নেন, তারা কিভাবে চলে আর আপনি কিভাবে চলেন, এটা আপনার সাথে যায়? তো ও উঠাই বলে কি, আমাদের ফ্যামিলিগত ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নেই, জানগা। এটা বলার পরে ভাবিরা সবাই চলে যায়, কেউ আর কিছু বলে না। পিছনে বসে অনেক কিছু আলোচনা করে, হয়তো অনেকে আমার ভালোর জন্য বলছে কিনা আমি জানি না। অনেক ভাবিরা বলে তুমি এভাবে কেন সহ্য করো, তুমি প্রতিবাদ কেন করো না, তুমি যাও তার স্যারদের কাছে যাও, উপর লেভেলে যারা আছে, গিয়ে কমপ্লেন করো তার নামে। হ্যাঁ, সে যেন বড় ধরনের একটা শিক্ষা পায়। কিন্তু আমি চিন্তা করি আজকে আমি তার বড় ধরনের একটা শিক্ষা দিলাম, হ্যাঁ ওই রাগটা তো তার ভিতরে থাকবে। তো তারপর থেকে তো সে আমাকে হয়তো ছেড়ে দিতে পারেন, হয়তো আমার উপর রাগ, জেদ, ক্ষোভ, আমাদের সম্পর্কটা তিক্ততায় পরিণত হবে। তো দরকার নেই, নিজেই না হয় অত্যাচার সহ্য করি, দেখি আল্লাহর উপরে ভরসা করে ভালো হয় কিনা। এভাবে করতে করতে নামাজ পড়তাম আর আল্লাহর কাছে কান্না করতাম। এর মধ্যে আমি তো আর ডাক্তার দেখাতে পারি নাই, তো আমার ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, তো আমার ডেট প্রায় চলে আসে। এর মধ্যে আমি ওর সাথে একটা মিথ্যা কথা বলি। আমি বলি যে, মিথ্যা কথাটা হলো, আমি একটু পরে বলতেছি, সেটা হলো ওরে আমি জিজ্ঞেস করি তুমি ছেলে চাও না মেয়ে চাও? এখন বলে মেয়ে তো হয়েছে, এখন আমি ছেলে চাই, আমার ছেলে বাবু বেশি পছন্দ, ওইটা বলে। আমি বলি কেন, যদি মেয়ে হয়? বলে মেয়ে হইলে তো কিছু করার নাই, কিন্তু মেয়ে হলে তোর খবর আছে। মানে আমি একটু অবাক হয়ে যাই, আমি বলি কি বলে, তোমার মুখ থেকে এই সমস্ত কথা তো আমি আশাই করি নাই। তুমি কি জানো আমি তো আল্ট্রাসাউন্ড করছি, আমার তো মেয়ে হবে। মানে আমি এইটা মিথ্যা কথা বলি, মানে দেখি ওর রিয়াকশনটা কেমন। তো এইটা বলার পরে ও উঠে, হ্যাঁ আমাকে বলে তোর মেয়ে হইলে ওইটা আমি দেখতেও পারবো না, ওইটার মধ্যেও আমি ওইটার কোনো দায় তোর মধ্যে নাই, আমার যে বড় মেয়েটা আছে ওইটাই থাকবে। তোর মেয়ে হলে সেটারে তুই বাবার বাড়ি পাঠাই দিবি, তোর মায়ের কাছে পাঠিয়ে দিবি, তোর মাই সেটাকে দেখবে, আমি ওইটার দায়িত্ব নিতে পারবো না। আমি বলি কেন, এটা কি আমি কি অন্য জায়গা থেকে নিয়ে আসছি যে তুমি নিতে পারবা না দায়িত্ব? আর তুমি আর কি দায়িত্ব পালন করবা? তুমি আমাদের যে দায়িত্ব পালন করতেছো এটার যে কি করবা সেটা তো আমি জানি। তো এক পর্যায়ে দেখা গেল কি, এক কথায় দুই কথায় ও আমার গায়ে অনেক হাত তুলে। অসুস্থ থাকা অবস্থায়, একটা ডাক্তার তো দেখাই না ঠিকভাবে, তো 9 মাসের মধ্যে আমাকে ভালো একটা ফল কিনে দিছে কিনা আমি জানি না। যখন আমের অনেক সিজন ছিল, আম, লিচু, এগুলা যখন দেখতাম, যখন একটা মেয়ে প্রেগনেন্ট থাকে, হয়তো সব মেয়েদেরই এরকম হয় যে অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আমি আবদার করে তার কাছে কোনো কিছু বলতাম না, আমার অনেক কিছু খেতে ইচ্ছা করতো।
আমি জানতাম যে সে আমাকে কিনে দিতে পারবে না বা দিবে না, কারণ সে তো আমাদের প্রতি এখন আর আসক্ত না, সে তো এখন জুয়ার প্রতি আসক্ত। এই নেশাটাই তাকে শেষ করে দিছে। আমার এত ভালো একটা হাজবেন্ড ছিল, যে আমার ঢাল ছিল, মানে তার, সে এখন শেষ। আমরা তাদের, মানে তার কাছে এখন কিছুই না, আমরা এখন মূল্যহীন। তার মেয়ে, আমি কিছু না। এগুলা বলার পর সে আমাকে মারধর করে চলে যায়। তো তার 3 দিন পরে আমার বাড়ি থেকে আবার টাকা পাঠায় ডাক্তার দেখানোর জন্য। আমি মায়ের কাছে চাই। তো ওই দিন হয়তো আমার জন্য অগ্নি পরীক্ষা ছিল, যে আল্লাহ আমার যদি সত্যি মেয়ে হয় তো আমার কপালে হয়তো দুঃখ আছে। এমনিতে তো দুঃখ চলতেছে, লেগেই আছে। ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, বাচ্চাটাকে একটা খাবার কিনে দিতে পারি না। আমার মেয়েটা খুব দুধ পছন্দ করে ভাইয়া। আমি একটা লোকের কাছ থেকে দুধ রোজ করতাম, সেইখানে টাকা দিতে পারি না দেখে আমার মেয়ের দুধটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। লোকটা দুধ দেওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। মানে যার এরকম মাসে তার মেয়েকে দুধ খাওয়ানোটা কোনো তার কাছে ব্যাপারই না, কিন্তু সে এখন দুধের টাকা দিতে পারতেছে না। মেয়েটা বলে মা দুধ খাবো, কিন্তু আমি তো কিনে দিতে পারি না। একটা বাচ্চা মানুষ তো অন্য একটা বাচ্চার হাতে খাবার দেখলেও খাবার চায়, আম্মু খাবো, আমি তো দিতে পারি না, ওইখান থেকে নিয়ে আসি, মিথ্যা কথা বলে নিয়ে আসি, আম্মু বাসায় ওই খাবারটা আছে, ঘরের ভিতরে আই না, দরজা বন্ধ করে রাখি, বের হইতে দেই না, গেলে তো আবার চাইবে, ঘরের মধ্যে বসে আবার চায়। শুধু ওরে জড়াই ধরে কান্না করি যে বাবা তোর কপালের ফেরেটা, আর কিছুই না, তোর কপালে এই খাবারটা নাই, জানি না কবে আসবে। আমি যখন কান্না করি ওই ছোট ছোট হাতগুলা দিয়ে আমার চোখের পানি মোছায় দেয়। তখন তখন মনে হয় কি জীবনে আবার একটু স্বস্তি পাই, শান্তি পাই, বিশ্বাস পাই। তো এরকম প্রতিনিয়ত চলতেই থাকে। ও মেয়েটার দিকে একটু কেয়ার করে না। মেয়েটা ওরে দেখলে ওর কোলে উঠতে চায়, ওর সাথে যাইতে চায়, ঘুরতে যাবো বাবা, ও নিয়ে যায় না, ওইভাবে অবহেলা করে। একটা টাইমে ডিসিশন নেই যে যা জীবনটাই রাখবো না, সুইসাইড করার সিদ্ধান্ত নেই যে মরে যাব, বাঁচবো না দুনিয়াতে। ওরে আমি ফোনে জানাই দিই, ও তখন অফিসে থাকে, যে তুই থাক তোর সংসার নিয়ে, আমি চললাম, আমার আজকে পড়াই আর পাবি না। সত্যি সত্যি ভাই, আমি ইঁদুরে যে ওষুধ আছে ওগুলা কিনে নিয়ে আসি, হাতের সাথে মা খাইও খাবো, কিন্তু ওই টাইমে আমার মেয়েটা ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরে থাকে। একদিকে তো প্রেগনেন্ট, একদিকে ওই মেয়েটা ঘুমের ঘরে ঘুমিয়ে থাকে। তো ওরে ঘুমানোর মুখটা দেখে, মানে ওরে একটু আদর করতে যাই, যে হয়তো আর কোনোদিন তো আদর করতে পারবো না, তো এখন শেষবারের মতো আদর। যখন ওরে একটু আদর করতে যাই তখন না আমার মনে হয় কি নিজের মধ্যে নিজে ফিরে আসি, চাল্লা আমি এটা কি করতেছি, আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চার কি হবে, তারপর আমার পেটে যে বাবু আছে এর কি হবে, আমার তো একুলো নাই ওকুলো নাই, আমি তো জান্নাতও পাবো না, জীবন জাহান্নামি ভুগতে হবে। আত্মহত্যা তো মহাপাপ। আমি এটা কেন করতেছি, কার জন্য করতেছি? দরকার পড়লে ওর সাথে আলাদা থাকবো, তাও আমি মরবো না। যাক, ওই ভাতগুলো আবার আমি ফেলে দিয়ে আসি। এর মধ্যে ও আমাকে অনেক ফোন দেয়, ও ভাবছে যে হয়তো সত্যি সত্যি আমি কিছু করে ফেলবো, কারণ ও যেহেতু এরকম করতেছে আমার সাথে। তো একটা ভাবিকে বাসার ফোন দেয়, বলে যে ভাবি দেখেন তো ও ঠিক আছে কিনা। মানে ও বলে না যে আমি কোনো কিছু করছি কিনা, এটা বলে না। ভাবি এসে আমাকে দরজা নক করে, তো পরে আমি দরজাটা অনেকক্ষণ পরে খুলি। তো ভাবি বলে তুমি ঠিক আছো, শরীর কি খারাপ লাগতেছে? আমি বলি না আমি ঠিক আছি, কিছু হয় না। আমি ব্যাপারটা লুকাই ওনার কাছ থেকে। পরে ও বাসায় আসে, আসার পরে তারপর সেম এমন কাহিনী, তার ভালোই হয় না, সে একই অবস্থা। এসে অবশ্য আমাকে সান্ত্বনা দেয়, আমি আর করবো না, ভালো হয়ে গেছি, এইটা সেটা, তোমার প্রতি যত্ন নিবো, আর রাতে বাহিরে থাকবো না। এভাবে বলতে বলতে একটা পর্যায়ে আবার কোরবানি ঈদ চলে আসে। ওই ঈদেও সেম একই কাহিনী, একই অবস্থা। তারপরে যাকে অনেক গালাগালি করার পর ওর বাড়ি থেকে, ওর আম্মার কাছ থেকে 10,000 টাকা চেয়ে নিয়ে এসে মিথ্যা কথা বলে যে আমার পেইন উঠছে, আমার সিজারের জন্য টাকা লাগবে, এখন ইমার্জেন্সি 10,000 টাকা পাঠান। কিন্তু আসলে কিছুই না। সেইখান থেকে 2,000 টাকার মেয়ের জন্য মার্কেট করে দেয়, ঘরের জন্য কোনো কিছু কেনাকাটা করে না। 8,000 টাকা নিয়ে জুয়া খেলতে চলে যায়। মানে ওই দিনও সারা রাত তার কাটে জুয়ার ওইখানে। তো সকালবেলা আসে, ওই দিন আমার সাথে ইচ্ছা মতো লাগালাগি হয়। তো ওর সাথে আমার অনেক ঝগড়া হয়, ও আবার আমাকে মারে, গায়ে হাত তোলে। হাত তুইলা তারপর ও গোসল টোসল করে নামাজে চলে যায়। পরে আর আমি কিছু বলি না, যাক বছর একটা দিন। তো ওর এক ফ্রেন্ড কোরবানি দিছে, ও তো কোনো কিছু কেনাকাটা করে না, ওর সব ফ্রেন্ডরাই তো জানে, সব কলিগরাই জানে যে ও এগুলা করে।
কেনাকাটা করে নাই কোনো কিছু ঘরে, সেটাও জানে। তো ওই ফ্রেন্ডটা 1.5 কেজি মতো মাংস পাঠিয়ে দেয়। আর আমাদের যে বাড়িওয়ালা আছে উনি সব ভাড়াটিয়াদের 1 কেজির কম করে মাংস দেয়। তো আমি ওইটাই রান্না করি। ও যে এত অন্যায় করতেছে, কোনো কিছু দেয় নাই, মারধর করলো, তাও সবকিছু বুঝলা ভালোবাসি তো, তাই জন্য হয়তো গেছি, নির্লজ্জর মতো গেছি। ঘুমাই রয়েছে, ও না খায় ঘুমাই রয়েছে, খায় নাই কোনো কিছু। তো আমি ওরা ডাকি, রান্না বাড়া করে ডাকি, খাবা না ওঠো, দেখি ও খায় না। ও বলে না খাবো না, তোর খাবার তুই খা, তুই আমার সকালে যা করছিস। আমি বলি আমি তো চাই না এগুলো করতে, তুমি যে এগুলো করো এই জন্যই তো তোমার সাথে আমি এরকম করি। তুমি এগুলো কেন করো? ভালো হওয়া যায় না? একটু ভালো হও না, বাচ্চাদের তার মুখের দিকে তাকায় ভালো হও, ওদের জন্য ভালো হও। আমি না হয় বাদ দিলাম। তো পরে কিছু বল না, খায় না আর। তো আমি আর খাই না, না খেয়ে থাকি। কিন্তু ওদিকে আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমার মনে হয় এখনই খেয়ে ফেলবো খাবার পাইলে, কিন্তু আমি খাই না। ও যে খায় না এই জন্য খাই না, ভয়ে খাই না। আমি যদি খাই তাহলে ও বলবে যে আমাকে রেখে খেয়ে ফেলছিস, হ্যাঁ তুই এত স্বার্থপর, এই জন্য খাই না। যাক, বিকেলবেলা ও খাবারটা খায়, আমাকে একবারও সাধে না। যে মানুষটা আমাকে ছাড়া এক সময় খাবার খাইতো না, সে আমাকে সাধে না যে তুই খাইছিস বা খাবি, আয় আমি তোকে খাওয়াই দিই। তখন আমার ওই আগের দিনগুলো খুব মনে পড়ে, খুব খারাপ লাগে। কিন্তু ওর সামনে বসে কান্না করি না, কিছু বলিও না, ও খেয়ে দিয়ে চলে যায়। তারপরে যখন দেখি একটা টাইমে আর ক্ষুধা সহ্য করতে পারি না, তখন একটু খাই, মনে হয় কি খাবার আমার গলা থেকে নামতেছে না। যাকে এভাবে গেল, যেহেতু 1 তারিখ কোরবানি ঈদ গেল আগস্টের, তো 2 তারিখ গেল, 3 তারিখে আমার মানে 2 তারিখ রাত্রে আমার খুব পেইন হইতেছে। কিন্তু ও ভাবতেছি কি ওর সাথে আমি দুষ্টামি করতেছি। ও আমাকে একটু মানে আমি সারা রাত ঘুমাইতে পারতেছি না, এত পেইন, আমি শুধু ছটফট করতেছি, কিন্তু ও মানে কেয়ারই করতেছে না। যাক, একটা পর্যায়ে দেখা যায় কি সকালবেলা আমি আর থাকতে পারতেছি না। তো ওর ডিউটি হয়, ওর ডিউটিটা ক্যান্সেল করে, ও অফিসে আর যায় না। ও ওর স্যারদেরকে ফোন করে বলে দেয়, তো আসছে। এখন হসপিটালে নিয়ে গেছে, ভালো কথা। এখন ওষুধ যেটা হয় ওইটা লাগবে, আমার ব্লাড টেস্ট করা লাগবে। ও ডাক্তাররা বলছে যে হয়তো ব্লাডও লাগতে পারে, এটা রেডি রাখেন আপনারা। এইখানে করে 7,000 টাকা আসছে। ওর কাছে 0 পয়সাও নেই, 1 পয়সাও নেই, 1 টাকাও নেই। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে টাকার জন্য, কেউই টাকা দেয় না। ওর বাড়িতে ফোন করে টাকার জন্য, ওরা আমা বলে কেন কিছুদিন আগে না তোর বউয়ের কথা বলে টাকা নিলি, তাইলে এখন আবার কিসে টাকা দিব? ওই টাকাগুলা কি করছিস? তখন তো তোর বাচ্চা হয় নাই, তাহলে ওই টাকাগুলা কই? ওই 10,000 টাকা কই? তো ও কি বলছে ওর মাকে সেটা তো আমি জানি না। তোর মা আর কোনো টাকা পয়সা দেয় না। তো একটা পর্যায়ে ওর একটা ফ্রেন্ড ছিল, ওই ভাইয়াটার জন্য আমি আজীবন দোয়াই করব, ওই ভাইয়াটা আর ভাবিটার জন্য, ওনার ওয়াইফের জন্য। ওনারা হসপিটালে এসে আমাকে দেখার পরে, আমার ছেলে বাবুই হয় ভাইয়া, আর এত সুন্দর ওর চেহারা হয়, কারণ ওর বাবা তোরে অনেক অবজ্ঞা করছে। হয়তো ওই বেবিটাকে আমি আজকে নিয়ে আসতে পারি নাই, ওরে রাইখা আসছি, জানি না কি করতেছে বাসায় বসে, এখন একটা ভাবির কাছে রেখে আসছি। ওর চেহারা এত সুন্দর হয়, মানে যেই দেখে মানে সেই ওরে দেখা মানে হয়ে যায়। মানে তারপর ওই ভাইয়া আসে, আসার পরে যখন শুনে ওর কাছে টাকা পয়সা নাই, সমস্যা আছে, ও যে কি করে সেটা তো তার জানাই। একসাথে ওরা 17,000 টাকা দিয়ে যায়। বলতে গেলে আমার সিজার অর্ধেক বিলি তারা পেড করে। তো এটা ওর হাতে দেয়। আমি তো তখন ছিলাম, ওটিতে ছিলাম, আমি জানি না আমার কি হয়েছে না হয়েছে। আমার বাবুর কাছ থেকে আমাকে 1 দিন দূরে রাখছিল, একটা রাত একটা বিকাল। আমার ছেলে তো 12টায় হয় সকাল, তো এভাবেই করে। তো 17,000 টাকা ওর হাতে দিয়ে গেছে, সেটা তো আমি জানি না। ভাবি তো বলছে যে ওরে জানাইও, আমি আসলে কিছুই জানি না। সে মানে তারপর ওর বাড়ি থেকে ওর মা আসে, আর ওর ভাই আসে, ওর ভাইয়ের বউ আসে। কারণ আমার মা যেহেতু আসতে পারে না, একটু সমস্যা ছিল, আমার মা অসুস্থ ছিল অনেক, এই জন্য আসতে পারে না। হঠাৎ করে তো আমার ছেলেটা আমার ডেটের 1 মাস আগেই হয়ে গেছে, তো এই জন্য আমার আম্মু আসতে পারে নাই। তো ওর ভাবি আর মা এরা আসে, তো আসছে ভালো কথা। ওই 17,000 টাকা ওই দিন আর ও খরচ করে নাই। আর ওইখানে যে 6,000 টাকা লাগবে তাও দিল না, ওইখানে ওটা বাকি রাখলো, বললো যে একসাথে যেদিন যাও রিলিজ হবো ওই দিন পেড করে দিব সব টাকা। যাক, ওরা মেনে নিল। ওইটা কেবিন ভাড়া করলাম, ওইখানে প্রতিদিন 1,500 টাকা করে। এভাবে করে টোটাল বিল আসছে 29,500 টাকা, সব কিছু মিলিয়ে। তো আমি এটা জানি না
যে ওই যে 17,000 টাকা দিছে ওরা, ওইটা নিয়ে ও জুয়া খেলতে গেছে হসপিটালে বিল নিয়ে, যা অন্যের কাছ থেকে নেয়া, যেটা আমার দিকে তাকায় ও ভাবি আর ভাইয়া দিছিল। কারণ তাদের সাথে তো আমি খারাপ ব্যবহার করি না, তারা আমাকে দেখে দিছে, আমার ব্যবহার দেখে তারা দিছে। ওরে কিন্তু টাকাটা দেয়নি, ওই টাকাটা আমার হাতে দিতে বলছিল, কিন্তু ও যে এরকম করবে তারাও আসলে বুঝতে পারে নাই। তো ওইটা নিয়ে মানে একটা কেবিনের মধ্যে ওই দিন রাতে ও রাতে গেছে বোর্ডে জুয়া খেলার জন্য। আমি আমার ওই বড় মেয়েটা, ওই বেবিটা আমার জন্য কান্না করতেছিল, আম্মু যাবো আম্মু যাবো। তো ওর ভাবি নিয়ে আসছে আমার কাছে, ওর ভাই আর ভাবি রাত্রবেলা আমার কেবিনে, বাসা থেকে, বাসা আমার কাছে, হসপিটাল থেকে বেশি দূরে ছিল না। তো নিয়ে আসছে। তো আমি বলবো যখন কান্না করে তো রাখো আমার কাছেই রাখো, যেহেতু ডাবল বেড আমি ওরে ওই সাইডে শোয়াই দিব। তো এরকম করতে করতে ও বাবুটা শুয়ে গেছে, ঘুমাই গেছে আমার মেয়ে, আর ছেলেও আমার পাশে শোয়া। তো ওরে আমি ফোন দিতেছি, কি তুমি, ওই দিন ওর ডিউটি ছিল না, আমি বলি কি তুমি আসবা না? বলে আমি তো বাসায় আসছি ভাত খেয়ে তারপর আসতেছি। তো সত্যি ও ভাত খাইতেছিল, ভাত খেয়ে তো ওই ভাবিকে বললো, ভাবি আপনারা চলে আসেন, ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি হসপিটালে, আপনাদের থাকার দরকার নেই। তো আমি বললাম যে আপনারা চলে যান, ও যখন আসবে, ও আজকে থাকবে হসপিটালে, তো আপনারা যান গিয়ে ঘুমান, এমনিতেও কালকে ঘুমাইতে পারেন আপনারা কেউ, যান না বাসায় যান। তো এইভাবে হলো। ও রাত্রবেলা ওইটা নিয়ে জুয়া খেলতে, 17,000 টাকা নিয়ে জুয়া খেলতে চলে গেছে। রাত সারা রাত আমি তার ফোন দিই, 12টা 1টা, অপেক্ষা করতে 3টা বেজে গেছে, তাও আসে না সে। এদিকে আমি জানিও না তার কাছে 17,000 টাকা আছে, ওইটা নিয়ে জুয়া খেলতে চলে গেছে। আমি ফোন দিয়ে আসি না, এক তো সিজার করছে, এমনিতে পেইন আছে আমার, তার মধ্যে 2টা বাচ্চা, হ্যাঁ এর মধ্যে মেয়েটা উঠা গেছে, এদিকে পিচ্ছি বাবুটা ওইটাও কান্না করতেছে। আমি তো ঠিকভাবে নড়তেই পারতেছি না, আমি কারে রেখে কারেই করব। আরো হসপিটালের একটা কেবিনে অসুস্থ মানুষ, 2টা বাচ্চা নিয়ে একা, মানে কুকুরের মতো ছটফট করতেছিলাম আমি। যে আল্লাহ কি হইতেছে, ও কই আছে? আমার মনে হয় ও টাকা নিয়ে কিছু করতেছে। যখন আমার ফোন ধরতেছে না, নিশ্চয়ই ওরা কেউ টাকা দিচ্ছে বা ও কোনোভাবে টাকা ম্যানেজ করছে, ও চলে গেছে ওইখানে। আমার মনে শুধু এইটাই করছে, সত্যি আমার মনের গণনাটাই ঠিক হয়েছে। তো আরে আমি অনেক SMS করি, কোনো রিপ্লাই করে না। একটা পর্যায়ে আমি এইভাবে SMS করি, যদি তুই আজকে টাকা কোথায় পাইছিস আমি জানি না, যদি এই টাকাগুলা নিয়ে তুই শেষ করে আসিস তাহলে দেখবি আবার 3জন লাশ দেখবি সকালবেলা, আমি মরে যাব। আর তোর বাচ্চা 2টাকেও তোর কাছে রাখবো না, কারণ তোর কাছে তো কোনো গ্যারান্টি নাই, তোর নিজেরই তো কোনো গ্যারান্টি নাই। এভাবে করে আমি সত্যি সত্যি বলি যে যা বাঁচবই না, আবার ওইরকম ডিসিশন নেই, মারা যাবো, ওদেরকেও মেরে ফেলবো, হ্যাঁ বালিশ চাপা দিয়ে ওদেরকে মেরে ফেলবো, মানে এরকম বলি। আবার বলে আমি কি পাগল হয়েছি, একা একা ভাবি কি করি, এগুলো আমি কি বলি, আমার মনে হয় মাথা ঠিক নেই। এরকম করে আবার নিজে একা একা শান্ত হয়ে যায়। ওরে আর ফোনও করি না, কিছু না, ও আসে না। তারপর সকাল 4টা বাজে, ভোর 4টা বাজে ও আসে হসপিটাল, আইসা দেখে মানে আমি কোন রকম মানে বেড থেকে নামবো, যে নেমে যে দরজাটা খুলবো ওই রকম অবস্থায় আমি নাই, আমি খুবই ক্লান্ত। তার মধ্যে আমার খাবারও নাই। একটা বেবি হওয়ার পর একটা মেয়ের যে কতটা ক্ষুধা থাকে পেটে, বা তাকে তো উচিত একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য, কিন্তু আমার জন্য আমার কপালে শুধু জুটছে ডাল আর ডিম ভাজা, যেটা আমার মানে পেটে গলার ভিতর থেকে নামতে চায় নাই, যাইতে মানে ভেতরে নিতে পারি নাই। যে আল্লাহ, এইগুলা ছিল আমার কপালে। আর আমার মেয়েটা যখন হয়েছে, আমার মায়ের বাড়িতে ছিলাম, কত খাবার আমার মা আমাকে খাওয়াইছে, শুধু ওইগুলাই মনে পড়ছে। হয়তো অনেক মানুষ আমার কথাগুলো শুনে বলতে পারে যে এই মেয়েটা কি খাওয়ার পাগল, আসলে আমার জায়গাটাতে যদি এরা থাকতো হয়তো সবাই তাদের কাছে এরকমটাই মনে হতো, যে ক্ষুধার যে কি কষ্ট, একটু ভাতের যে কি জ্বালা, আমি এটা কি করছি। তারপর সব খরচ করে আসছে, এখন কি করব? হসপিটালে 4 দিন হয়ে গেছে, এখন তার রিলিজের জন্য বলতেছে আপনাদের রিলিজ হবেন কবে। কি করব, সব টাকা খরচ করে আসছে। ওই ভাবি ফোন করে বলে, নুসরাত আমি তো এভাবে টাকা দিছি, ও কি তোমার হাতে টাকা দিছে? আমি বলি ভাবি কোন টাকা দেয় নাই। বলে খাইছে, তাহলে তো সব শেষ করছে, এখন আমাদের আর কিছু করার নাই, বোন মাফ করে দাও আমাদেরকে। এটা বলে ভাবি ফোন রাখে দিছে। এখন কি করব ভাই, কুত্তার মতো হয়ে গেছি আমি, মানে আমার হসপিটালে থাকতে মন চাইতেছে না। 4 দিনের জায়গায় 5 দিন, 5 দিনের জায়গায় 6 দিন, 7 দিন হয়ে গেছে, এখনো আমি রিলিজ হবো কিনা মানে আমার কোনো নিশ্চয়তা নাই। তারপরে এর মধ্যে আমার মা আমাকে 10,000 টাকা আগে দিছিল, এটা আমি ওরে বলি নাই, ভাবছি ও যদি করতে পারে তাহলে ওই 10,000 টাকা আমি আর ভাঙবো না, রেখে দেবো নিজের কাছে। তো পরে কি করব, বাসায় লুকায় রাখছিলাম, ওইটা জানে না।
পরে নিজে ওই অসুস্থ অবস্থায় কোমরে মানে একটা বেল্টও ছিল না ভাই, আমাকে সিজার পরে তো মেয়েদের বেল্ট দেওয়া হয়, ওইটাও কিনা দিতে পারে নাই। তো নিজের গায়ের ওড়না ঠিকভাবে মানে বোরখা পরেছিলাম ওইভাবে পেটের বাইধা শক্ত করে, তারপর আস্তে 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 মানে একটা পিঁপড়া যেভাবে হাঁটে না ওইভাবে হাঁটতে 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 বাসায় গেছি। বাসায় গিয়ে একটা ভাবিরে বললাম, ভাবি আমার ব্যাগটা একটু নামাই দেন। ব্যাগটা নামাই দিছে, টাকা নিয়ে আবার আস্তে আস্তে হাইটা এসে 10,000 টাকা হাতে দিছি ওর। বলে 10,000 টাকা কিছু হবে না, আমার কাছে 1 টাকাও নেই। এর মধ্যে আর একটু বলি, ওর ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে আনছে 10,000 টাকা, আরেকটা বড় ভাইয়ের কাছ থেকে আনছে 5,000 টাকা, ওইগুলাও জুয়া খেলা, সব নষ্ট করছে। এখন টোটালি ওর কাছে কোনো টাকাই নাই, এখন কি করবে? পরে ওই ভাবিটাকে আবার ফোন করা হলো, অনেক অনুরোধ করার পরে সে 10,000 টাকা আবার দিল। 10,000 টাকা আমার ওই 10,000 টাকা 20,000 টাকা, এখনো তো 9,500 টাকা শর্ট আছে, কারণ 29,500 টাকা যেহেতু আসছে বিল। এখন কি করবে? এখন লাস্টে আবার ওর মা এর মধ্যে বাড়ি চলে গেছে, ওর মা একদিনই ছিল আমাদের ওইখানে। তো ওর মাকে ফোন দেওয়ার পর ওর মা তো কিছুতেই টাকা দিবে না। হ্যাঁ, তারপরে অনেক কিছু ওর 5,000 টাকা দেয় ওর মা, তাও অনেক গালিগালাজ করে, মানে ওই দিনও আমাকে গালিগালাজ করে। আর এর মধ্যে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আমার যখন ওটিতে আমাকে নিয়ে যায়, আমার বেবিটা হওয়ার পর তো আমাকে আলাদা রাখে। তো ওরা যখন আসে আস্তে আস্তে রাত্র হয়ে যায়, একটা আমার জীবন মৃত্যুর সাথে লড়তেছি, বাইচাছি না মরছি আমি সেটাই জানি না। আর আমার যে পেইন হইতেছে, আমার দুনিয়ার কোনো খুশি নাই। এর মধ্যে ওর মা আমার ভুল খোঁজে, আমি তারা সালাম দিছি কিনা, আমি তারা বলছি কিনা আপনি ভালো আছেন, আমি তারা সালাম দিছি কিন্তু আমি বলি না যে আপনি ভালো আছেন। ওই বলার মতো আমার ক্ষমতাই নেই, আমার তো মুখ দিয়ে কথাই বের হয় না। ওই টাইমেও আমার সমালোচনা করে, বোঝেন কিরকম মানুষ উনি। তো এভাবে গেল। তো এখন যেভাবেই হোক টাকা পয়সা ম্যানেজ করে আসি ওনাদের হসপিটাল, ওনাদের ওইখানে আমি নিজে তাদের রুগী হয়ে আমি ওইখান থেকে চলে আসি নিচতলায় রিসেপশনে আইসা আমি তাদের কাছ থেকে অনেক অনুরোধ কইরা, ও জানি না ওর এক স্যারকে নিয়ে আসছিল, এক বড় ভাইকে নিয়ে আসছিল, তারপরে তারা কিছু টাকা কম করে। তারপরে আমি বাড়িতে আসি, বাসায় আইসা ভাই ঘরে চাল নাই ডাল নাই কিচ্ছু নাই। এর মধ্যে একটা বাকি দোকান ছিল আমাদের, সেইখানে একে ওরা যখন আসছে অনেক বাজার ঘাট করলো এইভাবে করে 9,000 টাকা আসছে। এখন সে আর বাকি দিবে না, সে বলছে আমার টাকা দেন তারপর বাজার নেন। এদিকে নিজের কাছেও টাকা নেই। এখন কি করার, ঘরে কিছুই নাই। এদিকে ওর ভাই ভাবি আসছে, যেহেতু প্রথম আসছে ওনাদেরও তো আপ্যায়নের একটা ব্যাপার আছে। তারপর আবার আমি আমাদের বাড়িতে কোন মুখে টাকা চাইবো, কি চাইবো, কিভাবে বলবো যে আমার হাজবেন্ড এইগুলা করে? আমার মা তো জানে সে কি চাকরি করে কি করে। আমার তো মন চায় আমার মারে কিছু দিতে, কিন্তু কোনোদিন দিতে পারি না। হয়তো নিয়েই আসি নির্লজ্জর মতো, হয়তো সরাসরি কখনো না বললে মনে মনে তো বলে যে আমার মেয়ে এমন কেন। আমাকে তো স্বার্থপর মনে করে আমার মা। আমার এই 4 বছর বিয়ে হয়েছে, এর মধ্যে কোনোদিন আমার মাকে আমার বাসায় আই না একবেলা ভাত খাওয়াইতে পারি নাই, শুধু আমার স্বামীর জন্য, তার এই ভুলের জন্য। তারপরে এভাবে করতে করতে হসপিটাল থেকে আসার পরে ভাই অনেক কষ্ট করি। হসপিটাল থেকে অনেক ওষুধগুলা যে লিখে দেয় ওই ওষুধগুলো আনতে পারি না। 3,000 টাকা ওষুধ দেয়, টাকাই তো নাই। তার 4 দিন পরে ওষুধ নিয়ে আসি, যেখানে সাথে সাথে ওষুধগুলো খাওয়া উচিত, তার 4 দিন পরে ওষুধ নিয়ে আসি টাকা যেভাবে ম্যানেজ করে। এর মধ্যে কিন্তু একটা বাচ্চা হইলে যে একটা টেক কেয়ার ওইটা আমি পাই নাই। তার মধ্যে বেবি হওয়ার পরেও সেই জুয়া খেলা নিয়ে তার সাথে আমার অনেক মারধর হয়েছে। আমার অসুস্থ শরীরেও সে আমাকে মারধর করছে ওর ভাই ভাবির সামনে। মানে ওই দিন রাগ করে আমি ওই দিন ফার্স্ট টাইম ওর ভাইকে আমি বলে দিছি। ওর ভাই যখন জিজ্ঞেস করছে তোর এত কেন, হ্যাঁ তুই এত টাকা ঋণ কেন, হ্যাঁ তোর কাছে এত মানুষ টাকা পায়, তোর বউয়ের ওষুধের জন্য হাত পাততে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, তুই টাকা দিয়ে কি করিস। সেই দিন আমি বলে দিছি আজকে শুনেন আপনার ভাই টাকা দিয়ে কি করে, আজকে আমার কপালে যা আছে আমি বলে দিব, ওর সামনে বসে এটা বলি। তো আমি বলে দেই যে আপনার ভাই এইভাবে করে, জুয়া খেলে। তো ওর ভাই বলে কি, ও যে এরকম কিছু করে আমি আগেই বুঝতে পারছি, হয়তো শিওর ছিলাম না, না হলে ও এত টাকা ঋণ থাকবে কেন, ওর এত টাকা প্রয়োজন কেন, ও এত টাকা কি করে। এভাবে বলার ভাই ওর ভাইয়ের সামনে বৈশা আমাকে ইচ্ছা মতো মারধর করে। ওই দিন ফার্স্ট টাইম মানে ওর মা সহ্য করতে না পাইরা ওরে আমি একটা ধাক্কা মারি, আর ওদিন আমি ওরে গালি দেই, ওর বাবা মা তুলেই গালি দেই, যেটা সত্যি আমি স্বীকার করতেছি আমি গালি দিছি ওরে। তখন তো মানে মারের রিয়াকশনটা আরো বাইরে গেল যে তুই আমার বাবা মাকে গালি দিলি, হ্যাঁ
তারা কি করছে, তুই তাদের কেন গালি দিতেছিস, মানে এভাবে করে মানে মারধর করলো ওর ভাইয়ের সামনে বসে। আবার ওর ভাইকে নিয়ে একটা খারাপ কথা বললো, তুই তাকে না দিতেছিস, হ্যাঁ মানে এভাবে করছে। তখন আমার খুব রাগ লাগে, তো আমি বাসা থেকে বের হয়ে যাই, মেয়েটাকে নিয়েও বের হই, ছেলেটাকে নিয়েও বের হই। তখন আমার সিজারে 22 দিন হয়েছে। তো রাগ করে এক পর্যায়ে বাসা থেকে চলে যাই। তো ও মানে এভাবে বলে, ওর বাবা, আমার শ্বশুর নাই, উনি মারা গেছে 12 বছর। তো বলে মানে এভাবে বলে, ভাবিরা বলে ও অসুস্থ মানে বের হয়ে গেছে। তখন হালকা হালকা বৃষ্টি, আমার ব্যাগে নাই 1 টাকা, আমি হাইটা 10 নাম্বার গেছি, হাইটা আবার আসছি। রাগ করে গেছিলাম 10 নাম্বার, পরে আবার বাসার পাশেই আসছি, আইসা আশেপাশে ঘুরঘুর করতেছি, মানে আমি দেখতেছি যে আমাকে এসে নেয় কিনা, দেখি কি অবস্থা। রাগ করে তো আসলাম, তো ও আসে না। ভাবিরা বলে, ভাবিদেরকে বলে আমার মরা বাপের কসম, ওরে এবার আনবো না আমি, ও যাক, চলে যাক, ও আমার জীবনে একটা অভিশাপ, ওর জন্যই হয়তো আমার এরকম হয়েছে। তো আমি বলি, সত্যি কি এটা আমার দোষ ছিল? আমি কি চাইছিলাম সে এরকম পথে আসুক? কোনো ওয়াইফ কি চায় তার স্বামী এরকম করুক? তার হাজবেন্ডের খারাপ কোনো মেয়ে কি চাইতে পারে? কিন্তু তার সাথে মানে কোনো কিছু হইলেই সে বলে তুই ভালো না, তোর কপাল ভালো না, তোর কপালের সাথে আমার কপাল জুড়ছি, তো তাই জন্য আমার এই অবস্থা। তখন না আসলে বলার কোনো ভাষা থাকে না, কি বলবো, যে মানুষটার জন্য এত যুদ্ধ করতেছি, এত সাফার করতেছি, সেই মানুষটা এরকম বলে, আসলে মেনে নেওয়া যায় না। তো আমি চলে যাই 10 নাম্বারে, আর আসি না। পরে ওর এক বড় ভাই, ওই ভাইয়াটার রিকোয়েস্টে আমি আসি, উনি আসে, আমাকে আইসা আবার বাসায় দিয়ে যায়। তো ওইখানে অনেক ঝামেলা হয়। তারপরে জানি না কি মনে করো, বলে কি আচ্ছা ভালো হয়ে যাব, আমি আর এই কাজ করব না, তুই টেনশন মুক্ত থাক, আজকে পর থেকে দেখবি আমি ভালো। তারপরে দেখি কিছুদিন ভালো, পরে আবার দেখি একই অবস্থা। তারপরে গেল একটা পর্যায়ে ওর সাথে আমি মানে অনেক ঝামেলা করি। আমি বলি তুই ভালো হবি, তখন আমি বটি নেই, মাস্টার্স কাটার যে বটি আছে ওগুলা নেই, আমি নিয়ে নিজের মানে শরীরের উপর ধরি, তুই ভালো হবি, না হলে আমি দেখবি আমার তোরই কিছু করবো। ও বলে কি আমাকে বটি দিয়ে কোপাবি, কি করবি? আমি বলি না, তোরই কিছু করবো না, আমি নিজেই মারা যাব, দেখবি আমার শরীরে এখনই করবো, তুই দেখ। এটা বলার পরে ও আমার কাছ থেকে বটিটা কেড়ে নেয় আর শান্ত হতে বলে আমাকে। আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না, আমার প্রচন্ড জেদ উঠে যায় যে আজকে হয় বাঁচবো না মরবো, না হয় তুই ভালো হবি, না হয় আরো খারাপ হবি, তো সংসারে থাকবো, না হয় ছেড়ে যাবো। তো আমি বলি তুই এখন আমাকে ডিভোর্স করবি, হ্যাঁ তুই আমাকে ডিভোর্স দিয়ে দে, থাকবো না তোর ঘরে, ছেড়ে দে। তো এটা বলার পরে ও আমাকে যেভাবেই হোক ম্যানেজ করে, তো এভাবে চলতেছে। আচ্ছা, আপনি বাচ্চাটাকে কোলে নেন, অনেকক্ষণ হয়ে গেছে তো আসলে ও মাকে ছাড়া আমরা স্ক্রিনে খেয়াল করবেন, আমরা আসলে শোয়ের অলরেডি নির্ধারিত যে সময়, সে সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আজকে ওনার অনেক কথা জমে থাকা, সে কথাগুলো শোনার জন্য আমি আসলে ওনাকে থামাচ্ছিলাম না। আমরা একদম শেষে চলে আসছি। হ্যাঁ নুসরাত, এখন আপনার কোলে আপনার একটা বাচ্চা আছে এবং আপনি বলছিলেন যে আপনার আরেকটি বাচ্চা আছে। হ্যাঁ ভাইয়া, আরেকটু কথা বলতে ভুলে গেছি, সে জুয়া খেলতে খেলতে এমন অবস্থা হয়েছে, তার বাড়ির যে দলিলটা ছিল ওই দলিলটা বন্ধক রেখে 3 লাখ টাকা নিছে, ওইটা এখন দিতে পারতেছে না, এই জন্য তাকে অনেক প্রেশার দিতেছে, মানে মেন্টালি টর্চার আছে। তার মধ্যে ব্যাংক থেকেও 7.5 লাখ টাকা সে লোন করছে, স্যালারি যা পায় তার থেকে মানে বলতে গেলে সবই কাইটা নেয় লোনের জন্য। তো সে মাস শেষে স্যালারি পায় 9,000 টাকা মাত্র, তাতে বাসা ভাড়া খাওয়া দাওয়া কোনো কিছু হয় না, খুব কষ্টে চলতেছি আমরা। এখন ফাইনালি সে প্রতিজ্ঞা করছে ভালো হওয়ার জন্য। এই প্রতিজ্ঞার গল্প তো আমরা আসলে শুরু থেকেই শুনতেছি, মানে তবে সত্যি ভাইয়া এখন ভালো হয়েছে। সে আগে যে বাহিরে থাকতো, স্যালারি পাইলে করতো, বাহিরে যে চলে যেত, এখন বাহিরেও যায় না, আমাদেরকে সময় দেয়, আর স্যালারি পাইলে যেভাবেই হোক ক্যাচ আপ করার চেষ্টা করে, কিন্তু আসলে হয় না ভাইয়া। আমাদের 4 মাসের ঘর ভাড়া বন্ধ হয়ে রয়েছে, 4 মাসের ঘর ভাড়া, দোকানের বাকি টাকা, তো কোনো কিছুই দেওয়া হইতেছে না আমাদের, মানে খুবই কষ্টে যাইতেছে। মানে এমন একটা পর্যায়ে সে ভালো হয়েছে যে মানে এখন এই ভালোটা হয়ে কোনো লাভ নাই, এই ভালোর কোনো মূল্যই নাই, তবু ফাইনালি যে ভালো হয়েছে সে, এইটাই অনেক। আজকে আমি সবার কাছে বলি, আমার এই গল্পটা থেকে আপনারা অনেকেই সতর্ক হইতে পারবেন, সাবধান হন, ভালো হন,
এরকম কইরেন না, নিজের কষ্টের টাকা দিয়া এরকম করে ফ্যামিলিকে কষ্ট দিয়েন না। নিশ্চয়ই। আমি একটু আপনার কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনার পরিবারের আপনার যে হাজবেন্ড তিনি অনেক টাকা লোনে আছেন এবং হ্যাঁ পুরো ভাইয়া। টাকাটা লোন করছেন হচ্ছে বেসিক্যালি উনি জুয়ার জন্য, তাই তো? হ্যাঁ, ওর অনেক ক্যাশ টাকাও ছিল ভাইয়া, সব ওগুলা টাকা সব ভাঙছেন শেষ। এবং তিনি জুয়া খেলে নিজেকে নিঃস্ব করেছেন, তার পরিবারকে নিঃস্ব করেছেন এবং তার স্ত্রী সন্তানের আজকের এই পরিণতি হয়েছে। এই গল্প শোনার পরে কোনো সুস্থ মানুষ হয়তো বা আজকে চোখের জল আটকে রাখতে পারেন নাই, বিকজ আমি নিজেকে বিশ্বাস করি যে আমি আসলে খুবই শক্ত মনের একটা মানুষ, বাট আমার একটা সময় গিয়ে গল্পটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে পৃথিবীর বাস্তবতা কতটা কঠিন। উনি এই কথা প্রসঙ্গে একটা জায়গায় বলছিলেন যে ভাতের ক্ষুধা কি জিনিস এটা আসলে যে ওই সিচুয়েশনে পরে সে বুঝতে পারে, অন্যরা বুঝবে না। দিস ইজ দ্য রিয়েল থিংস। অর্থাৎ আজকের এই পর্বটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনি সে যেই হন না কেন, মনে রাখবেন আপনার যদি সঞ্চয় না থাকে, আপনি যদি স্বাভাবিক জীবনযাপন না করেন, এই ভাতের ক্ষুধা হয়তো একদিন আপনাকেও আঁকড়ে ধরবে এবং সেই দিন আপনি বুঝতে পারবেন এই ভদ্র মহিলার কষ্টটা কতটা। আজকে আমার এই অনুষ্ঠান শুনছো এমন অনেক ছেলে আছো যারা মাদকাসক্ত, এমন অনেক পরিবারের মেয়ে আছো যারা তোমরা অ্যাডিক্টেড। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, এই যে মানুষটির আজকে চিত্র দেখছো, তার হাজবেন্ডের একটা বাজে স্বভাবের জন্য আজকে তার এই অবস্থা, তার কোলের বাচ্চাটার এই অবস্থা। বুঝতে পারো একটা মা যখন তার সন্তানের দুধের বিল দিতে পারে না তখন তার ভেতরে কি হয়, বুঝতে পারো? যদি তোমাদের বিবেক থাকে, যদি তোমাদের মানবিকতা থাকে, যদি তোমাদের মধ্যে মনুষ্যত্ব থাকে, তাহলে তোমরা সেটা আজকে বুঝতে পারবা। আর যেই সমস্ত মানুষেরা এই রকমের অন্যায় কাজগুলো করছেন, যারা নিঃস্ব করে দিচ্ছেন, আপনি লাখ লাখ টাকা কামাচ্ছেন। আমরা জানি এই আসরগুলো কোথায় হয়, কারা করেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরও পরিবার আছে, কে জানে কোনদিন আপনিরা নিঃস্ব হয়ে যান। সো এই আসরে আপনারা যারা যান, এই রকমের নেশায় যারা বুঁদ হয়ে থাকেন, নিজেকে নিঃস্ব করে ফেলেন, আপনাদেরকে ধিক্কার জানাই। এই মানুষটি তার প্রিয় মানুষের হাত ধরে চলে এসেছিল। 2015 সালে সম্পর্ক, 2016 সালে বিয়ে, আজ 2020 সাল, মাত্র 4টা বছরের ব্যবধান। আজ সে পরিপূর্ণ একজন নারী, 2 সন্তানের জননী। আজকে তার চোখে জল, প্রতিটি কথা বলার সময় তার চোখ কথা বলছিল, মনে হচ্ছিল তার ভেতরে জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসছে। আমি তাকে একটু থামাই নাই আজকে, এটা একটাই কারণ, আমার কাছে মনে হচ্ছে এই মানুষটার অনেক কথা বলার আছে। এরকম একটা দুটো শো দিয়ে হবে না, হাজার হাজার শো লাগবে, কারণ 4টা বছর সে যা সহ্য করেছে, যে গল্প আমরা শুনেছি, সেই গল্প আসলে একটা এপিসোড দিয়ে হবে না, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাকে শেষ করতে হবে। তো আপনাদের মধ্যে অনেক হৃদয়বান মানুষ আছেন যারাদের জন্য হয়তো খুব বেশি কঠিন কাজ নয়। আমি জানি যে এই কথাগুলো হয়তো আমি যখন বলি তখন আপনারা কেউ কেউ শোনেন, কেউ কেউ লাইভ থেকে সরে যান, বাট আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি আমার এই বন্ধুটিকে একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখাতে চাই। তো আমার এই অনুষ্ঠান আমি জানি অনেক মানুষ শোনেন, অনেক মানুষ দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি আমাকে একটু হেল্প করেন। আমার এই বন্ধুটিকে একটি তার একটি বিকাশ নাম্বার আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি। যদি সেই জায়গায় সম্ভব হয় আপনার পক্ষ থেকে তাকে সাহায্য করা, আপনি করবেন। জি, আমি একটু বলি, ওইটা আসলে আমার বিকাশ নাম্বার না। কেউ যদি আমাকে হেল্প করতে চায়, হ্যাঁ, আমি এত কষ্টের পরেও কিন্তু আমার সংসারটা ছাড়ি নাই, আমার বাচ্চাদের জন্য। ওরে ভালোবাসি, এই জন্য মানুষ খারাপ বলবে, সমাজ খারাপ বলবে যে সংসার করতে পারি নাই। তো আমার এই মাসের 15 তারিখের মধ্যে 19,800 টাকা গুইনে দিতে হবে। 4 মাসের বাসা ভাড়া না দিলে ঘাট ধাক্কা ধরে দিয়ে হয়তো বের করে দিবে বাড়িওয়ালা। এর আগে অনেকবার 19,800 টাকা, 19,800 টাকা 4 মাসের বাসা ভাড়া। এই টাকা না দিলে আপনার বাসা থেকে আপনাকে বের করে দিবে। এর আগেও বের করে দিতে চাইছে, কারণ ও তো বাসা ভাড়া ঠিকভাবে চালায় নাই। আচ্ছা, তার মধ্যে 2 মাস ওর চাকরিটা ছিল না, এক পর্যায়ে বলতে গেলে তখন স্যালারি বন্ধ ছিল। হ্যাঁ, আবার আমরা যে দোকানে আপনার কাছে এই টাকাটা কিভাবে পৌঁছাবে মানুষ, সেটা বলেন। কেউ যদি আমাকে টাকাটা দিতে চায়, হ্যাঁ, সাহায্য করতে চায়, যে যার অবস্থান থেকে যতটুকুই পারুক, হ্যাঁ, তো আমার সাথে যোগাযোগ করে যদি কেউ দিতে চায় তো আমি বিকাশ নাম্বার তাদেরকে দিব। হ্যাঁ, যদি চায় মানে আমাকে আপনার কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই? না, নাই। আচ্ছা, ঠিক আছে, আমি দিতে পারবো কালে।